আমার কাছে মনে হয় যে সেটা হচ্ছে যে এইবার আমাদের প্রচুর ব্যর্থতা আছে। এই ব্যর্থতাগুলোর কতগুলো গুরুত্বপূর্ণ কারণ আছে এবং পরবর্তী যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেইটার এক ধরনের প্রস্তাবনা। এই হচ্ছে মোরলেস যে আমার বক্তৃতার যে আজকের আলোচনা, জুলাই ঘোষণাপত্র এবং সনদ, এবং সেখানে টাইটেল হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক বেরোনদের সমঝোতা দলিল। এই টাইটেল ইটসেলফ কিছুটা হয়তো বিতর্ক তৈরি করেছে, আমি কেন বেরন বলছি এবং তাদের মধ্যে সমঝোতা দলিল এবং অন্যান্য বিষয়গুলো আছে। এখন খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে যে আমি এই সমঝোতাটা বেরন কেন বলছি, যে আমরা সবাই জানি সেটা হচ্ছে সনদ অথবা যে ঘোষণাপত্র তার একটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট যে অ্যাসপেক্ট, মূলত আমরা বলে থাকি সেটা হচ্ছে যে আমাদের দেশের জন্য এটা অনেকটা হচ্ছে যে মেঘনা কাটা। মেঘনা কাটা খুবই বুঝতে পেরেছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাটা মানে চাটা, চাটা মানে হচ্ছে সনদ। এবং আমরা জানি সেটা হচ্ছে যে রাজা জনের সাথে মূলত যে বেরনদের যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতার আসলে মানে যে সনদ এটা। এখন এই যে বেরনদের মধ্যে এক ধরনের সমঝোতা, তখন এই যে সমঝোতা তার কারণ হচ্ছে যে জন যে কাজটা করতেন যখন তখন থাকে না, নিজের ইচ্ছা মতো ট্যাক্স বাড়াতেন, যে কাউকে শাস্তি দিতে পারতেন, যে কোনো শাস্তি দিতে পারতেন, প্রপার্টি সিজ করতে পারতেন। তার মানে যান মাল সম্পদের কোনো ধরনের আসলে মানে এক ধরনের নিরাপত্তা ছিল না। ফলে খুব স্বাভাবিকভাবে যেটা হচ্ছে যে এক ধরনের সমঝোতা আসা দরকার, এবং রাজা জনকে একদম চাপের মাধ্যমে আমরা সবাই জানি যে এটা করা হয়েছে। এখন এই সমঝোতা নিয়ে যে সময় আলোচনা হয় তখন যেটা হয় কি জানেন, প্রায় সময় আমরা বলি কি জানেন, সাধারণ মানুষের অধিকারের আলোচনা। আসলে এটা একদম সাধারণ মানুষের অধিকারের আলোচনা ছিল না, এটা ছিল আসলে কি বেরনদের সমঝোতা। এই বেরনদের সমঝোতাটা কি, বেরনদের মধ্যে বুঝতে পারছেন খুব স্বাভাবিকভাবে ওই চার্টারটা যদি আপনি দেখেন 20 নম্বর আর্টিকেল খুব স্পেসিফিকলি ভিলেনই বলা হচ্ছে, যেটা হচ্ছে পেজেন্ট। এই পেজেন্টদের কোনো ফ্রিম্যান না, তারা স্বাধীন না, তাদের কোনো অধিকার নাই। ফলে এই পুরো ডকুমেন্টটা একটা বুঝতে পারছেন ক্যামোফ্লেজ। আমরা প্রায় সময় মনে করি ক্যামোফ্লেজের মধ্যে যাই, কিন্তু হচ্ছে যে সাধারণ মানুষের হয়তো থাকে না, অধিকার থাকবে কি থাকবে, কিন্তু আমরা দেখি কি পরে বুঝতে পেরেছেন ডিটেইলে এটা আসলে নাই। আমি এই শব্দটা কেন ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে যে আমি যে সময় ঘোষণাপত্রটা প্রথমে দেখলাম তখন আমি ব্যাপকভাবে মানে যে হতাশ হচ্ছি, কারণ আমরা অনেকেই কিন্তু খুবই এক্সপেকটেশন ছিল ঘোষণাপত্র নিয়ে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি যে সময় বারবার এটা পড়ছিলাম তখন অদ্ভুতভাবে খেয়াল করলাম কি জানেন, এই অভ্যুত্থানের যারা যে সাধারণ মানুষ যারা কেন নেমেছিল সেটাই কিন্তু এখান থেকে মিসিং। যেমনটা হচ্ছে মেঘনা কাটারও মিসিং। সেটা হচ্ছে কি সাধারণ মানুষ আসলে কী চেয়েছিল, এবং সেটা প্রথম এবং গুরুত্বপূর্ণ হচ্ছে কি জানেন, মানে জানমাল প্রাণের অধিকার, রাইট টু লিভ, মানে বেঁচে থাকার অধিকার। ধন্যবাদ শোভনা। আজকে আমরা হাবিব ভাইকে নিয়ে আলোচনা করছিলাম, এবং হাবিব ভাই এবং রাষ্ট্রচিন্তার যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যে এই অভ্যুত্থান সহ পরবর্তী সময় যে বয়ানগুলোতে সেটা আমরা খুব পরিষ্কার বুঝতে পারছি আর কি। এবং আমরা প্রায় সময় এই আলাপে হয় যে সেটা হচ্ছে কোনো এক অদ্ভুত কারণে সেটা হচ্ছে যে রাষ্ট্রচিন্তা এবং রাষ্ট্র সংস্কার যে এরকম যে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটা অনেক সময় দেখা যায় যে এক ধরনের অদৃশ্যায়ন ঘটে। যাই হোক, এই অদৃশ্যায়ন শব্দ নিয়ে হয়তো আমার আলাপে যে একটা গুরুত্বপূর্ণ অংশ থাকবে, কিন্তু প্রথমেই আমি যে ব্যক্তিগতভাবে দুটো বিষয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। খানিকটা জ্যামের কারণে আসতে আমার লেট হয়ে গেছে, এবং পাশাপাশি আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা সম্ভবত একটা বুকলেট দেখেছেন নাকি। আমি গত 2-1 দিন ধরে অসুস্থ, তো সেই পরিপ্রেক্ষিতে থেকে এটা লিখিত বক্তৃতা দেওয়ার কথা ছিল। তো আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিসরে যে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল সেখান থেকে একটা ট্রান্সক্রিপ্ট করে এই বুকলেটটা তৈরি করা হয়েছে। তো সকালে আমি আয়োজকদের মানা করেছিলাম এই বুকলেটটা না দেওয়ার জন্য, কারণ যথেষ্ট পরিমাণ এডিটেড না, আর আমার আলাপটা আসলে বুকলেট থেকে অনেকটা ডেভিয়েটেড এবং আরেকটা অ্যাডভান্স লেভেলে গেছে, সেটা আগেই বলে রাখছি আর কি। তো মূলত আজকে আমরা যে বিষয়ে আলাপ করছি সেটা হচ্ছে যে মূলত কি জুলাই ঘোষণাপত্র এবং সনদ, এবং সেখানে টাইটেল হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক বেরনদের সমঝোতা দলিল। এই টাইটেল ইটসেলফ কিছুটা হয়তো বিতর্ক তৈরি করেছে, আমি কেন বেরন বলছি এবং তাদের মধ্যে সমঝোতা দলিল এবং অন্যান্য বিষয়গুলো আর কি। তো আমাদের প্রথমেই মনে রাখা দরকার নাকি যে আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। এই পরিস্থিতি হচ্ছে এই যে সেটা হচ্ছে যে গত বছরের অগাস্ট মাসে যে সময় গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পূর্ববর্তী যে সরকারের পতন ঘটলো, তারপরে কিছু বিস্ময়কর ঘটনা ঘটেছে। মানে 5 তারিখ থেকে 8 তারিখে আমাদের রাষ্ট্র প্রায় উধাও হয়ে গিয়েছিল। মানে সেখানে মানে যে রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মানে রাষ্ট্রপতি যদিও খুবই নীরব ছিলেন, মানে প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী, এমপি,
ইউনিয়ন পরিষদের যে কাউন্সিলর থেকে চেয়ারম্যান থেকে শুরু করে ইভেন বায়তুল মুকাররমের খতিব পর্যন্ত উদাও হয়ে গিয়েছিলেন, এবং সে পাশাপাশি পুলিশ তো আমরা জানি যে উদাও হয়ে গেছিলেন। তার ফলে যেটা হচ্ছে যে লিটারালি রাষ্ট্র উদাও হয়ে গেছিল, আবার রিঅ্যাপিয়ার করেছে 8 তারিখের পর থেকে আর কি। সাধারণত এই ধরনের ক্ষেত্রে খুব অদ্ভুত ঘটনা ঘটে, প্রচুর সহিংসতা ঘটে, প্রচুর ধরনের যে মানে মৃত্যু হয়। সেই হিসাবে বলা যেতে পারে সেটা হচ্ছে যে তুলনামূলকভাবে হয়তো বা কম হয়েছে, বাট এটা কখনোই কোনো মৃত্যুর আসলে কোনো প্রাণেরই আসলে যে অথবা মৃত্যু আর কি যে কাম্য নয়। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট বিষয় যে যেখান থেকে আমি আসলে আলাপটা শুরু করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এই অভ্যুত্থান হওয়ার পরে যেটা হলো যে 2 ধরনের রাস্তা সাধারণত মানে যে নেয়। একটা হচ্ছে যে সেটা হচ্ছে রেডিক্যাল ট্রান্সফরমেশন, যেটা ভায়োলেন্সের মাধ্যমে হতে পারে। আরেকটা হতে পারে কীভাবে, সেটা হচ্ছে একজন পিসফুল ট্রানজিশন হতে পারে। এখন এই পিসফুল ট্রানজিশনে বাংলাদেশ আসলে চুজ করেছে পিসফুল ট্রানজিশনের দিকে। সেটা হচ্ছে কি, কতগুলো কমিশনের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করা এবং সেই সংস্কারের মধ্য দিয়ে আসলে অগ্রসর হওয়া। এবং আমরা সবাই জানি যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে মানে যে ওই যেটা করা হয়েছে যে ঠিক আছে থ্যাংক ইউ যে ওই সময় কমিশন করা হলো, সেটা হচ্ছে যে মানে যে ওই কিসের পুলিশ কমিশন, তারপরে আইন, তারপরে হচ্ছে যে ওই পাশাপাশি হচ্ছে যে সংবিধান এবং হচ্ছে চিকিৎসা সহ অন্যান্য বিষয়গুলোতে। পাশাপাশি অতি গুরুত্বপূর্ণ বিষয় মানে হয়তো বা 2-1টা মানে কমিশন করা উচিত ছিল, তার মধ্যে একটা হচ্ছে যে শিক্ষা অথবা হচ্ছে যে ভূমি কমিশন। এই ধরনের গুরুত্বপূর্ণ কমিশনগুলো আসলে করা হয়নি। তার পরবর্তী সময় আমরা দেখলাম সেটা হচ্ছে যে এই বিশেষত যে কমিশনগুলোর রিপোর্ট এবং হচ্ছে যে আমরা সবাই জানি, কারণ যেহেতু এটা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি, যে ঐক্যমত্য কমিশন গঠন করা হলো, যেখানে প্রধান উপদেষ্টা নিজেই সভাপতি এবং হচ্ছে দায়িত্ব দিলেন হচ্ছে যে অধ্যাপক আলী রিয়াজ। এবং এরপরে দেখা গেল যে মানে যে এটা বিস্ময়কর, বাংলাদেশের ইতিহাসে মনে করতে বাংলাদেশে এই মুহূর্তে সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল যারা আছেন তারা সবাই কিন্তু যথেষ্ট পরিমাণ সময় দিয়েই এক ধরনের আলাপ আলোচনার মধ্যে দিয়ে এক ধরনের খসড়াটা মানে কী হয়েছে আর কি। এখন এই যে খসড়াটা যেটা মানে ডেভেলপ করা হয়েছে, আমি এই খসড়াটা নিয়ে যে সময় আলাপ করছিলাম এবং হচ্ছে যে সময় ঘোষণাপত্র আসলো এবং সনদের খসড়া, যদিও এখন তো প্রতিবেদন আকারে চলে আসছেন, তখন আমার দেখার পরে মানে যে দুটো মনে হয়েছিল সেটা হচ্ছে যে এখানে অতি গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় নাই। তো এটা স্বাভাবিক, আমরা অনেকেই মনে করি অত গুরুত্বপূর্ণ অনেক বিষয়গুলো নাই। পাশাপাশি যেটা হচ্ছে এই পুরা প্রক্রিয়া আসলে যে অভ্যুত্থানের পূর্ববর্তী যে বাংলাদেশ, তার সম্পর্কে আসলে কী ধরনের অ্যানালাইসিসের উপরে বেস করে অথবা প্রিসাপোজিশনের উপরে বেস করে দাঁড়িয়ে আছে, সেটা একটু আমাদের মানে এক্সপ্লোর করা দরকার। পাশাপাশি যেটা হচ্ছে যে ধরুন এই যে ঐক্যমত কমিশন যাদের মাধ্যমে যে সমঝোতাটা, যদিও আমরা আজকালকে জানি যে এক ধরনের রেফারেন্ডামের বিষয় যুক্ত হয়েছে, ইনিশিয়ালি সেই আলাপটা ওই অর্থে ছিল না। তো সেই প্রেক্ষাপট থেকেই আসলে আমার ওই আলাপটা এবং আলোচনাটা, এবং আমি কতগুলো বিষয় আসলে লিঙ্ক করার চেষ্টা করব। পাশাপাশি যেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে যেটা হচ্ছে যে ওই হাসিফ ভাই এবং যে শৌরমুন্না বলতেছিলেন, সেটা হচ্ছে যে রাষ্ট্রচিন্তার সময় এখন থেকে 10 বছর আগে রাষ্ট্র সংস্কারের কথা বলছিল, তখন প্রায় আমাদের কাছে অনেক সময় মনে হতো এটা হচ্ছে যে দিবাস্বপ্ন। কিন্তু টু এ সাম এক্সটেন্ট কিন্তু এটা এক ধরনের একটা পর্যায়ে পৌঁছেছে মানে ওভার দ্য ডেকেড। আমার কাছে মনে হয় যে সেটা হচ্ছে যে এইবার আমাদের প্রচুর ব্যর্থতা আছে। এই ব্যর্থতাগুলোর কতগুলো গুরুত্বপূর্ণ কারণ আছে এবং পরবর্তী যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেইটার এক ধরনের প্রস্তাবনা। এই হচ্ছে মোরলেস যে আমার বক্তৃতার যে আজকের আলোচনা। এখন খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে যে আমি এই সমঝোতাটা বেরোন কেন বলছি। এই প্রেক্ষাপট থেকে আমার এটা আসলে মানে যে ওই গল্প বলা দরকার, এবং এই গল্পটা অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের মানে যে রাজনৈতিক সার্কামস্টেন্সের সাথে অদ্ভুতভাবে অ্যালেগরিও মনে হয়, মানে রূপক, আবার অ্যাট দ্য সেম টাইম মনে হয় এটার সাথে হয়তো কোনো মিলও নাই। সেটা হচ্ছে যে আমরা সবাই জানি সেটা হচ্ছে সনদ অথবা যে ঘোষণাপত্র, তার একটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট যে অ্যাসপেক্ট, যেটা হচ্ছে যে কিসের মূলত আমরা বলে থাকি সেটা হচ্ছে যে আমাদের দেশের জন্য এটা অনেকটা হচ্ছে যে ম্যাগনা কার্টা, মানে যে ম্যাগনা কার্টা খুবই বুঝতে পেরেছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাটা মানে চাটা মানে হচ্ছে সনদ আর কি, যে খুব বিখ্যাত ইতিহাসের একটা ডকুমেন্ট। এবং আমরা জানি সেটা হচ্ছে যে রাজা জনের সাথে মূলত যে ব্যারনদের যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতার আসলে মানে যে সনদ এটা, কিন্তু এর পিছনে আগে পিছনে অনেক গল্প আছে। এই গল্পটা আমি বলবো, এবং পাশাপাশি হচ্ছে যে আমাদের দেশে থাকেন অ্যানালাইসিসটা বিল্ড আপ করার চেষ্টা করবো আর কি। সাধারণত ম্যাগনা কার্টাকে বলা হয়ে থাকে যে সাধারণত জনগণের কোট আনকোট, আমি যদিও জনগণ শব্দটা মানে
খুবই স্পেসিফিক করতে বলতে চাই, এবং হচ্ছে যে আমাদের বিকল্প একজন শব্দও আছে যেটা ভিন্ন মানে আইডিয়াকে ক্যারি করে, সেটা হচ্ছে যে রাষ্ট্রজন। সেটা হয়তো আমি যে পরবর্তী সময়ে এমনিতে খানিকটা ব্যাখ্যা করবো আর কি। তো যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমরা জানি যে জন মানে মূলত যিনি হচ্ছেন যে ওই অ্যাভেঞ্জিন যে সাম্রাজ্য, মূলত এই অ্যাভেঞ্জিন সাম্রাজ্য মূলত হেনরি প্রথমের থেকে সূত্রপাত ঘটে, যেটা হচ্ছে যে উনি মূলত স্কটল্যান্ড থেকে শুরু করে অন্যদিকে যেটা হয়েছে যে মানে নরমান্ডি ফ্রান্স, এবং ফ্রান্সের সাথে যে স্পেনের যে বর্ডার আছে প্যারেন নিচ পর্যন্ত এক ধরনের এই সাম্রাজ্যের অংশ ছিল। তো জন যে সময় ক্ষমতায় আসেন, ক্ষমতায় আসার পরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে ফিলিপের সাথে ওনার এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, দ্বিতীয় ফিলিপ ফ্রান্সে, সেটা হচ্ছে যে এক ধরনের সমঝোতা, কোনো ধরনের যুদ্ধ হবে না, যেহেতু ফ্রান্সের একটা গুরুত্বপূর্ণ অংশ ওই সময় কিন্তু অ্যাভেঞ্জিন সাম্রাজ্যের আন্ডারে। তো পরবর্তী সময় 2 বছরের মধ্যেই যথারীতি মানে যে সেই চুক্তিটা আসলে ভঙ্গ হয়, ফ্রান্স এক ধরনের আক্রমণ চালায়। পাশাপাশি যেটা হয়েছে নরমান্ডি থেকে যে যারা আসলে বুঝতে পেরেছেন, এবং ইংলিশ অনেক ব্যারনরাও খুব একটা খুশি ছিলেন না মানে যে ওই রাজা জনের উপরে। এই ব্যারনরা আসলে খুবই পার্টিকুলার সর্ট অফ একটা জেনার। আমরা সাধারণত ব্যারন বলতে অনেকে লর্ড ভাবি, আসলে তারা নট নেসেসারি লর্ড, ডেফিনেটলি এলিট, লর্ড থেকে একটু উপরে অথবা নাইট থেকে একটু উপরে, অন্যদিকে হচ্ছে কাউন্ট এবং ব্যারনার্স থেকে একটু নিচে। ফলে ওনাদের অবস্থান হচ্ছে একদম মধ্যমবর্তী অবস্থা নাকি, কিন্তু পাওয়ারফুল, তাদের নিজেদের সৈন্য সামর্থ্য থাকে, এবং হচ্ছে যে সেই জায়গা থেকে এই ভ্যারন শব্দটা মূলত তার হচ্ছে যে মানে ঠিক এক্স্যাক্টলি ওভারলর্ড না, ওভারলর্ড হচ্ছে অনেকটা সভরেন হিসেবে পরবর্তী সময় যেটা শব্দটা ব্যবহার করা হয়েছে, আমরা পরে আলাপের মধ্যে এখানে ঢুকবো। এখন এই যে ভ্যারনদের মধ্যে এক ধরনের সমঝোতা, তখন এই যে সমঝোতা তার কারণ হচ্ছে যে জন যে কাজটা করতেন যখন তখন থাকে না, নিজের ইচ্ছা মতো ট্যাক্স বাড়াতেন, যে কাউকে শাস্তি দিতে পারতেন, যে কোনো শাস্তি দিতে পারতেন, প্রপার্টি সিজ করতে পারতেন, তার মানে যান মাল সম্পদের কোনো ধরনের আসলে মানে এক ধরনের নিরাপত্তা ছিল না। ফলে খুব স্বাভাবিকভাবে যেটা হচ্ছে যে এক ধরনের সমঝোতা আসা দরকার, এবং রাজা জনকে একদম চাপের মাধ্যমে আমরা সবাই জানি যে এটা করা হয়েছিল। কিন্তু এখানে স্টিফেন ল্যাংটন নামে একজন খুব গুরুত্বপূর্ণ লোক আছেন, যার ইতিহাসে বুঝতেছেন ওইভাবে আলাপ করা হয় না। ইনি হচ্ছেন মূলত ক্যান্টারবারি ক্যাথিড্রাল, মানে হচ্ছে যে আমরা জানি যে ক্যান্টারবারি ক্যাথিড্রালটা হচ্ছে মূলত মানে ইংল্যান্ডের মূল ক্যাথিড্রাল, সেটার বিশপ আকারে ছিলেন, এবং মূল জটিলতা আসলে ওনাকে নিয়ে, এবং হচ্ছে এই ক্যান্টারবারি ক্যাথিড্রালের এই বিশপ মানে স্টিফেন নিজেই কিন্তু এই সনদটা ড্রাফট করেন। এখন ওনার সাথে কী সংকটটা, সেটা হচ্ছে যে এটা কিছু আসলে সবজেন্টি কানেক্টেড সমস্যা। সেটা হচ্ছে কি, আপনারাও তো ভাবছেন যে আমি এই স্টোরিতে কেন ঢুকছি আর কি, কারণ আমি বাংলাদেশের সাথে থাকি না, অ্যানালাইসিসগুলো একদম আপনার কারেক্ট করবো আর কি। সেটা হচ্ছে যে ওই যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে এই যে যখন মানে যে ওই রাজা জনের সাথে যে হচ্ছে যে রাজা জন নিজে এক ধরনের বিশপ যাকে চাচ্ছিলেন ক্যান্টারবারি, তাকে উনি প্রমোট করছেন। অন্যদিকে ওইখানকার জনপ্রিয় যে ভোটের মাধ্যমে, আমরা অনেকে জানি ক্যাথলিক চার্চের মধ্যে ভোটের মাধ্যমে কিন্তু জয়ী হন, রিগেটন ছিল ওনার নাম, উনি জয় ছিলেন। কিন্তু অন দ্য আদার হ্যান্ড যেটা হচ্ছে যে সময় দুটোটা নাম পাঠানো হলো, মানে রাজা জনের যে মানে প্রেসক্রাইব, এবং পাশাপাশি হচ্ছে যে ওইখানকার জনভোটে অথবা যাজকদের ভোটে যিনি জয়ী হয়েছেন তাদের, সেইখান থেকে যে নামটা গ্রহণ করলেন, এই দুটোটা নামই না গ্রহণ করে দুটোটা ভোটকেই মানে যে মূলত পোপ নালিফাই করে, পোপ ইনোসেন্ট, তৃতীয় পোপ ইনোসেন্ট যেটা করলেন, উনি আরেকজনকে মনোনয়ন দিলেন, তিনি হচ্ছেন স্টিফেন ল্যাংটন। এবং এটা করার পরে জন যে কাজ করলেন সেটা হচ্ছে ওনাকে বললেন যে ইনি যাতে কোনোভাবে মানে যে ওই মানে ক্যান্টারবারি চার্চের প্রধান না হতে পারেন, এবং ফলে উনি একজন এক্সাইলে ছিলেন। পরবর্তী সময় উনি এক্সাইল থেকে ফিরে এসে রাজা জনকে আসলে এই মানে একজন চাপের মধ্যে ফেলেন, এবং হচ্ছে তার মধ্যে দিয়ে সমঝোতাটা হয়। এখন এই সমঝোতা নিয়ে যে সময় আলোচনা হয়, তখন যেটা হয় কি জানেন, প্রায় সময় আমরা বলি কি জানেন, সাধারণ মানুষের অধিকারের আলোচনা। আসলে এটা একদমই সাধারণ মানুষের অধিকারের আলোচনা ছিল না, এটা ছিল আসলে কি ব্যারনদের সমঝোতা। এই ব্যারনদের সমঝোতাটা কি, ব্যারনদের মধ্যে বুঝতে খুব স্বাভাবিকভাবে ওই চার্টারটা যদি আপনি দেখেন 20 নম্বর আর্টিকেল খুব স্পেসিফিকলি ভিলেনই বলা হচ্ছে, যেটা হচ্ছে প্যাজেন্ট। এই প্যাজেন্টদের কোনো ফ্রিম্যান না, তারা স্বাধীন না, তাদের কোনো অধিকার নাই। ফলে এই পুরো ডকুমেন্টটা একটা বুঝতে পেরেছেন ক্যামোফ্লেজ। আমরা প্রায়শ মনে করি এই ক্যামোফ্লেজের মধ্যে যাই, কিন্তু হচ্ছে যে সাধারণ মানুষের হয়তো থাকে না, অধিকার থাকবে কি থাকবে, কিন্তু আমরা দেখি কি পরে বুঝতে পেরেছেন ডিটেইলে এটা আসলে নাই। আমি এই শব্দটা কেন ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে যে আমি যে সময় ঘোষণাপত্রটা প্রথমে দেখলাম,
তখন আমি ব্যাপকভাবে মানে যে হতাশ হচ্ছি, কারণ আমরা অনেকেই কিন্তু খুবই এক্সপেকটেশন ছিল ঘোষণাপত্র নিয়ে। এবং আমি রাজা জনের এই গল্পটা পরে ফিরে আসবো, এবং স্টিফেনের মানে যেটা তার একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল, যেটা হচ্ছে বিশেষত ঘোষণাপত্রে কী কী করা হবে তা আসলে মানে ঘোষণাপত্রে 22, 23 এবং 24 অনুচ্ছেদে কিন্তু বলা হয়েছে। সেটা হচ্ছে যে প্রথমে যেটা বলা হচ্ছে যে মূলত সংবিধান এবং রাষ্ট্র সংস্কার করা হবে, করার মধ্যে দিয়ে বুঝতে পারছেন নির্বাচন দেওয়া হবে। পাশাপাশি হচ্ছে যে বুঝতে পেরেছেন যে এই যে যারা বুঝতে পারছেন এর পরবর্তী রেজিমে বুঝতে পারছেন লুট, হত্যা এবং গুমের সাথে জড়িত তাদেরকে শাস্তি দেওয়া হবে। এবং হচ্ছে 24 পর্যন্ত বলা হচ্ছে কি যে যারা বুঝতে পারছেন অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদেরকে একদম আইনি মানে প্রোটেকশনের জায়গাটা। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি যে সময় বারবার এটা পড়ছিলাম তখন অদ্ভুতভাবে খেয়াল করলাম কি জানেন, এই অভ্যুত্থানে যারা যে সাধারণ মানুষ যারা কেন নেমেছিল সেটাই কিন্তু এখান থেকে মিসিং। যেমনটা হচ্ছে বুঝতেছেন ম্যাগনা কার্টারে মিসিং। সেটা হচ্ছে কি সাধারণ মানুষ আসলে কী চেয়েছিল, এবং সেটা প্রথম এবং গুরুত্বপূর্ণ হচ্ছে কি জানেন, মানে জানমাল প্রাণের অধিকার, রাইট টু লিভ, মানে বেঁচে থাকার অধিকার, এবং সেই কানেকশনের বিষয়। এখন খুব স্বাভাবিকভাবে যে প্রশ্নটা তৈরি হয় যে আমি যে এটা বলছি যে সেটা হচ্ছে যে খুব স্বাভাবিকভাবে মানে যে ওই কিসের যে এই রাইট টু লিভ অথবা এই জায়গাগুলো মানে যে কীভাবে এস্টাবলিশ করা হচ্ছে। এবং এটা অভ্যুত্থানের পর থেকে আমরা বিভিন্ন জায়গায় আলাপ করছিলাম এবং বক্তৃতা দিচ্ছিলাম, এবং আমরা নিজেরাও একটা ড্রাফটও প্রকাশ করেছিলাম। সেটা হচ্ছে যে একদম কী ধরনের ইমাজিন রাষ্ট্রগল্প হতে পারে, মানে যে বিপরিবেশিত রাষ্ট্রগল্প, নোয়া রাষ্ট্রগল্প নামে, এটা অনলাইনে পাওয়া যায়। সেখানে আমরা বলছিলাম সেটা হচ্ছে কি জানেন, যে বাংলাদেশের যে সময় সাধারণ মানুষ 24 অভ্যুত্থানে আসে, অভ্যুত্থান সবসময় শুরু হয় না দিয়ে, এবং অভ্যুত্থানকে আপনি সবসময় যে সময় বিপ্লবে নিতে চান এটা সবসময় হাতে হয়, কিন্তু এই নাকে আপনি হাতে কীভাবে করবেন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং প্রায় জাতি অনেক সময় সংকটের মধ্যে পড়ে। এবং এই বিপ্লবের এর আগে একটু বলে রাখা দরকার যে বিপ্লবের বিষয়টা, বিপ্লবটা আসলে দু ধরনের হতে পারে। একটা বিপ্লব হচ্ছে পার্টি-লেড বিপ্লব, যেটা আমরা সোভিয়েত ইউনিয়ন দেখেছি, চায়নায় দেখেছি, ইরানে অথবা কিউবায় দেখেছি, যেটা হচ্ছে স্পেসিফিক পার্টির এজেন্ডা আছে, ভিশন আছে, প্ল্যান আছে, তারা এখানে যাচ্ছে। আরেক ধরনের বিপ্লব হয় কি জানেন, ফরাসি মডেলের বিপ্লব, যেটা হচ্ছে স্পেসিফিক কোনো আইডিওলজিক্যাল অ্যাপারেটাস নাই, সেখানে প্রচণ্ড ধরনের পাওয়ার ভ্যাকুয়াম তৈরি হয়, এবং পাশাপাশি হচ্ছে এইটা এক ধরনের বুঝতে পারছেন বিশৃঙ্খল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। আমাদের বুঝতে পারছেন গণ অভ্যুত্থান যেটা, এটা অনেকটা কাছাকাছি হচ্ছে কি জানেন, এক্স্যাক্টলি আমি কখনোই বলবো না, সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের কাছাকাছি ওই পিরিয়ডের অবস্থার মতো। এবং যে ঘটনাটা ঘটছে পাশাপাশি সেটা হচ্ছে যে এই যে বিপ্লবের যে বুঝতে পারছেন যে অভ্যুত্থান, সেখানে ওই সময় যেরকম বিভিন্ন লোকজন বিভিন্ন ধরনের বুঝতে পারছেন প্রস্তাবনা দেন, এবং আপনি অদ্ভুতভাবে খেয়াল করবেন কি জানেন, রুশো থেকে শুরু করে ভলতেয়ার থেকে শুরু করে ওই সময়কার যত এনলাইটেনমেন্টে গুরুত্বপূর্ণ ফিগার আছেন তাদের সব রাইটিং হচ্ছে কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনের ওই পিরিয়ডটাকে নিয়ে রাষ্ট্র কীভাবে ইমাজিন করা যায়। এবং আজকালকে স্টিল নাও আমরা রাষ্ট্র সম্পর্কে যতগুলো বুঝতে পারছেন যে প্রিপ্রেসক্রাইব কনসেপ্ট আছে, সেগুলো অনেক সময় কি ওইটারই বাই প্রোডাক্ট। আমাদের এখানে যে ঘটনাটা ঘটছে খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তাহলে মানে যে এই যে অভ্যুত্থান ঘটছে, তাহলে সেখানে মানুষ কী সেকে না বলে আসছে, এবং কী ধরনের বিষয়কে না বলে বুঝতে পারছেন এই মানে আন্ডারস্ট্যান্ডিং। কারণ নাতে তো আমরা স্থির হতে পারি, হাতে স্থির হওয়াটা জটিল, এবং আমরা বলছিলাম সেটা হচ্ছে না থেকে আসলে হাতে যাওয়া উচিত। এখন এই নাটা আসলে কিসের মধ্যে, এবং এটা আমি জানি যে অনেক আলাপটা অনেক লেট, বাট মানে প্রায় বছরখানেক হয়ে গেছে, বাট এটা একই সাথে গুরুত্বপূর্ণ ভবিষ্যতের জন্য। সেটা হচ্ছে আপনি যদি একটা লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রের চরিত্র, এটা অদ্ভুতভাবে বুঝতে পেরেছেন। আপনি যদি মুক্তিযুদ্ধ এবং 47টা ছাড়েন তাহলে আপনি অদ্ভুতভাবে দেখবেন কি জানেন, সেটা হচ্ছে যে আমরা অনেকেই জানি, সেটা হচ্ছে যে অমৃতসরে 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় শেষ হলো, তখন জেনারেল ডায়ার মানে যে বুঝতে পেরেছেন যে সময় বলেছে মানে যে মূলত ওই সময়টা আইন অ্যানার্কিস্ট অ্যান্ড রিভলিউশনারি অ্যাক্ট ইন্ট্রোডিউস করা হয়। এই আইনটা যে সময় ইন্ট্রোডিউস করা হয়, সেই ইন্ট্রোডিউসের সময় দেখা যায় কি জানেন, মানে 4 জনের বেশি কোথাও আপনি প্রোটেস্ট করতে পারবেন না, 4 জনের বেশি কোথাও বসে আছেন আপনি থাকতে পারবেন না। এই জায়গাটা যে সময় তৈরি হয় সেটা হচ্ছে বুঝতে পারছেন তখন মানুষজন বসে আছেন আন্দোলন করার জন্য পয়লা বৈশাখীতে, যেটা হচ্ছে বেশ কিছু লোকজন যুক্ত হয়েছে অমৃতসরে। এই অমৃতসরের ঘটনার কারণটা কি জানেন, আপনি দেখবেন যে অমৃতসর থেকে শুরু করে এই পর্যন্ত বাংলাদেশ মানে যে কোনো রাষ্ট্র এই এলাকায় মানে পরবর্তী সময় যেটা ভারতের রাষ্ট্র অথবা পাকিস্তান রাষ্ট্র বলেন, অথবা হচ্ছে যে বুঝতে পারছেন মুক্তিযুদ্ধ ছাড়া মানে যে এবং হচ্ছে যে ওই কিসের বাংলাদেশের এই পরিমাণ লোককে হত্যা করা হয়নি যে পরিমাণ লোককে হত্যা করা হয়েছে এই 24-এ। জেনারেল ডায়ার বুঝতে পেরেছেন যে সময় নির্দেশ দিলেন সেটা হচ্ছে গুলি করার জন্য। আমরা সবাই জানি বলা হয় 100 থেকে 104 জন, বাট ইউজুয়ালি হয় 400-এর মতো আসলে মানে নিরূপণ করা হয়।
সেই জায়গা থেকে পরবর্তী কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি দেখবেন না কি জানেন, সেটা হচ্ছে যে এই পরিমাণ লোক মারা গিয়েছে, যে পরিমাণ লোক মারা গেছে কবে, সেটা হচ্ছে 24 পর্যন্ত, শুধু মুক্তিযুদ্ধ ছাড়া। এবং হচ্ছে যে আমরা জানি যে 47-এ যে ঘটনা, তার মানে হচ্ছে কি জানেন, এইখানকার ঔপনিবেশিক আমলের ঔপনিবেশকের দুটো গুরুত্বপূর্ণ চরিত্র আছে। একটা চরিত্র হচ্ছে কি জানেন, তাকে বিমানবায়ন করা, মানে সে মানুষ হিসাবে আপনার মানে মূল্যবোধ এবং গুরুত্ব যেটা পাওয়ার কথা সেটা না পাওয়া। আরেকটা হচ্ছে কি, সেটা হচ্ছে বিরাজনীতিকরণ প্রক্রিয়া শুরু করা। এখন খুব স্বাভাবিকভাবে আমরা আইনি কাঠামো থেকে আপনি যদি দেখেন, সেটা হচ্ছে যে অ্যানার্কিস্ট এবং রিভলিউশনারি অ্যাক্টে আপনি অদ্ভুতভাবে খেয়াল করবেন কি জানেন, সেটা হচ্ছে সেখানে এই প্রথম মানে যে আপনি বিচার বহির্ভূতভাবে কাউকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া, আপনারা বুঝতে পেরেছেন প্রয়োজন হলে বুঝতেছেন তাকে আদনাবান দিবে পাঠিয়ে দেওয়া, এবং হচ্ছে যে ক্রস ফায়ার হয়েছে, কিন্তু এই পরিমাণ স্কেলে কোনো ক্রস ফায়ার হয়নি কিন্তু ওই আইনের আর্টিকেল আন্ডারে। যে পরিমাণ বুঝতে পেরেছেন আমরা দেখেছি বর্তমানে যে ঘটনাটা গত কিছু, তার মানে আমাদের বোঝা দরকার, বুঝতে পেরেছেন আইনি কাঠামো এবং হচ্ছে কিসে আমরা একইভাবে কিসে এখনও বিমানও আছে। তাই আমি প্রায় সময় বলি, সেটা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে আমার দাদা ইংরেজ শাসন আমলে বুঝতে পেরেছেন সাবজেক্ট ছিলেন, মানে তাও আবার সেই সাবজেক্টের সাবজেক্ট হচ্ছে প্রজা, উনি কিন্তু নাগরিক না, অথবা হচ্ছে যে বুঝতে পেরেছেন যে জনগণও না। সেটা হচ্ছে যে সাবজেক্ট মানে হচ্ছে উনি হচ্ছেন, তা আবার ওনার সাবজেক্টের সাথে মানে কিসের ইংল্যান্ডের সাবজেক্টের পার্থক্য আছে রানী ভিক্টোরিয়ার অথবা রানী মোনার্কের। তার কারণ হচ্ছে ইংল্যান্ডের যে সাবজেক্টের যে পরিমাণ অধিকার থাকে সেই পরিমাণ অধিকারও আমাদের এখানকার সাবজেক্টের অথবা আমার দাদার ছিল না। তখন রাষ্ট্র পরিচালনা হতো কতগুলো অ্যাক্টের মাধ্যমে। ঠিক সিমিলারলি আমরা যে সমস্যা আছেন পাকিস্তান আমলে বুঝতে পেরেছেন রাষ্ট্রের আমরা প্রার্থনা বলি, সেটা হচ্ছে যে জনগণের সাথে কোনো সমঝোতা হয় নাই, মানে যে জনগণ আসলে কীভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায়, পাশাপাশি যে সমঝোতা হয়নি সেটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রীয় থাকে না কী মডেলে কীভাবে হবে, বরং যেটা হয়েছে বুঝতেছেন কিছু আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সিমুলটেনিয়াসলি বিরাজনীতিকরণ প্রক্রিয়াটাকে অ্যাড্রেস করার জন্য। এখন এই যে থাকে না যে একটা অন্যদিকে গত বাংলাদেশে বুঝতেছেন জন্মের পর থেকে আরেকটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে বিরাজনীতিকরণ প্রক্রিয়া, এবং চূড়ান্ত মাত্রায় ধারণ করেছে কি গত 15-20 বছরে আমরা দেখেছি। সেটা হচ্ছে কি বিরাজনীতিকরণ হচ্ছে বুঝতেছেন আপনি রাজনৈতিক মত প্রকাশ করতে পারেন না, রাজনৈতিকভাবে আপনি সংগঠিত হতে পারেন না, রাজনৈতিকভাবে বুঝতেছেন দল গঠন করে কোন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারেন না, যে সময় সীমাবদ্ধ এবং কাটেল করা হয়, এটাকে বিরাজনীতিকরণ করা হয়। এখন এই বিরাজনীতিকরণের বিভিন্ন মুড থাকতে পারে, বিভিন্ন স্ট্র্যাটেজি থাকতে পারে। যেমন বিরাজনীতিকরণ মানে হচ্ছে কি আপনি অ্যাডমিনিস্ট্রেশনকে ক্ষমতায়ন করবেন, বিরাজনীতিকরণ হচ্ছে রাজনীতিবিদ থেকে সরিয়ে আপনি আস্তে আস্তে ব্যবসায়ীদের কাছে যেতে পারেন, এবং হচ্ছে আইন কানুন সব কিছু একদম সেন্ট্রাল জায়গাতে এসে নিবন্ধিত হতে পারে। এখন খুব স্বাভাবিকভাবে এই যে দুটো জায়গা বিরাজনীতিকরণ এবং সে বিমানবায়ন, আমি বলছি কি জানেন, সেটা হচ্ছে যে গত 24 মানে যে গত 1-1.5 দশকে 1.5-2 দশকে এই রাষ্ট্রের বিমানবায়নও বুঝেছেন ঐতিহাসিক, বিরাজনীতিকরণ বুঝতে পেরেছেন এটাও খানিকটা ঐতিহাসিক হলে ভয়ঙ্কর আকারে মাত্রা বেড়েছে গত 15-20 বছরে। কিন্তু যে সময় সনদ অথবা ঘোষণাপত্রে শুধুমাত্র অ্যাড্রেস করেছে কি, সেটা অ্যাড্রেস করেছে হচ্ছে যে বিরাজনীতিকরণ প্রক্রিয়া, বিমানবায়ন প্রক্রিয়া না। এবং আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে সনদের তো কোট করলাম, মানে যে ঘোষণাপত্রের আমি সনদে আপনাকে দেখাবো, সেটা হচ্ছে কীভাবে এই বিমানবায়ন প্রক্রিয়াকে বুঝতেছেন উপেক্ষা করা হচ্ছে, এটা একদম বুঝতেছেন, এবং কৌশলে যেটা হচ্ছে কি জনগণকে অদৃশ্যায়ন করা হয়েছে। এবং আমাদের মনে রাখা দরকার বুঝতেছেন শেষ পর্যন্ত জনগণই কিন্তু বুঝতেছেন খুব মুখ্য এবং গুরুত্বপূর্ণ। এখন তাহলে জনগণ বুঝতে পেরেছেন এখানে এক হয়েছে কেন, সেটা সিম্পল কারণ বুঝতে পারছেন 24-এ, সেটা হচ্ছে কি জানেন, লোকজন কোনো ধরনের বুঝতে পারছেন রাজনৈতিক গ্রেটার আইডিয়া থেকে যায় নাই। আমরা ম্যাক্সিমাম গেছি কেন জানেন, যে সেটা হচ্ছে যে আমাদের যে মানে যে থাকে না, আমরা নিজেদের প্রাণ, সন্তানের প্রাণ, বন্ধু ভাই বোনের প্রাণ বুঝতে পারছেন, এদের কারণ বুঝতে পারছেন জানমালের রক্ষা করার জন্য। তার মানে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি জানেন, যে রাষ্ট্র যেইভাবে বুঝতে পারছেন বাংলাদেশ রাষ্ট্র বিশেষত মানে বুঝতে পারছেন 24-এ এসে দেখা যাচ্ছে যে হারে বুঝতে পেরেছেন গুম হত্যা করা হয়েছে, এই যে বিমানবায়ন প্রক্রিয়া তার এগেনস্টে। তার মানে আপনি যদি বলেন যে এই অভ্যুত্থানে একটা কনসেনসাস আছে কিনা, না, একটা বিষয় আমাদের কনসেনসাস আছে সবার, সেটা হচ্ছে কি রাষ্ট্র কখনো জনগণকে বুঝতে পারছেন বিমানবায়ন করতে পারে না। এটা হচ্ছে আমাদের প্রথম এবং প্রাইমারিলি। তাহলে আপনি যদি বুঝতে পারছেন বলেন আমি ওই যে ওই সংবিধান কমিশনে বুঝতে পারছেন সংস্কার কমিশনে আমাকে মানে ওই যে মানে মতামত দেওয়ার জন্য একটা স্তরে আর কি যে ডাকা হয়েছিল, তো আমরা লিখিতভাবে দিয়েছিলাম। সেখানে আমরা মানে যে অধ্যাপক আলী রিয়াজকে একটা প্রশ্ন করেছিলাম, সেটা হচ্ছে অন্যান্য কমিশনের থেকে সংবিধান কমিশনটা ফারাকের জায়গা আছে। ফারাকের জায়গাটা কি, অন্যান্য কমিশনে এক্সপার্টাইজ খুবই গুরুত্বপূর্ণ।
সেখানে হচ্ছে যে এক্সপার্ট অপিনিয়ন এবং পাশাপাশি আপনি জনগণের অভিমত নেবেন এবং স্টেক হোল্ডারদের অভিমত নেবেন। কিন্তু সংবিধানটা হচ্ছে অন্য মোডে, সেটা হচ্ছে আপনি কোনো এক্সপার্ট এবং এক্সপার্টাইজ ভিউ থেকে না, বরং সেটা হচ্ছে যে বিভিন্ন স্টেক হোল্ডার এবং বিভিন্ন যে জনগণ আছে তার মতামতগুলোকে যেটা করতে হয় একজনে বুঝতে পেরেছেন আপনি উপস্থাপন করা এবং মিটিগেট করা। ফলে একটু আগে যেটা আমরা আলাপে বলছিলাম যে সেটা হচ্ছে যে হাবিবের একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভিক্ষা কী ছিল, সেটা হচ্ছে বুঝতেছেন কনফ্লিক্ট রেজলিউশন। আমি তখন ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, সেটা হচ্ছে যে মানে যে ওই আপনারা এই যে পরস্পর বিরোধী ওই অনুষ্ঠানের মধ্যে মানে যে ওই সেশনের মধ্যেই দুজন লোক ছিলেন, মানে অন্য একজনকে একই সময় মানে ইনভাইট করা হচ্ছে, তার মধ্যে দুজনের বক্তব্যের আগে ওনারা দিয়েছিলেন। মানে তো এই দুজনের মধ্যে একজন হচ্ছে আদিবাসী নেত্রী এবং আরেকজন হচ্ছেন মূলত আমাদের এখানকার মোটামুটি নাম করা একজন ব্যারিস্টার, আমি কারোই নাম বলতে চাচ্ছি না। তো আদিবাসী নেত্রী বলেছিলেন সেটা হচ্ছে যে বাংলাদেশে আসলে মূলনীতি হিসাবে জাতীয়তাবাদ থাকা উচিত না, কারণ এখানে অপরাপর জাতির লোকজন আছে, খুব স্বাভাবিকভাবে। অন্যদিকে যেটা হচ্ছে কিছুক্ষণ পরে ওই ব্যারিস্টারই বাংলাদেশের যে 4 মূলনীতি এটা আপহোল্ড করা উচিত সেই বক্তব্য দিয়েছেন, ওইটা ওনার ব্যক্তিগত বক্তব্যটা। তো আমি বললাম এই যে পরস্পর বিরোধী যে দুইটা মতামত আপনি এটা কনফ্লিক্ট রেজলিউশন করবেন কীভাবে, সেটা কি আরও কোনো আইডিওলজিক্যাল জায়গা থেকে নাকি এইভাবে প্রিন্সিপাল? এখন ওনাদের তখন যেটা হলো যে মানে যে এইটার কোনো সদুত্তর আমি ওই সময় পাইনি, এবং হচ্ছে যে ওনারা বরং বুঝতে চাচ্ছেন শুনতে চাচ্ছেন যে আমাদের প্রস্তাবটা কী। আমি তখন বললাম বুঝতে পারছেন এখানে এই অভ্যুত্থানে আসলে একটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন মানে যে মানে প্রপোজিশনের উপর থেকে শুরু হচ্ছে, সেটা হচ্ছে কি যে রাষ্ট্রের বিমানবায়নের জায়গা থেকে কোনো রাষ্ট্রের নাগরিককে বিমানবায়ন করা যাবে না, এটা হচ্ছে মূল প্রিন্সিপাল। এখন সেটা আপনি যেটা করতে পারেন কি জানেন, সেটা হচ্ছে এটাকে আমাদের অধীনীতি হিসাবে নেওয়া যেতে পারে। আমি জানি বাংলাদেশে অধীনীতির ধারণার সাথে খুবই পরিচিত, খুব একটা না। সেটা হচ্ছে কি জানেন, আপনার প্রিন্সিপাল আইডিয়া স্টেট যে ফাউন্ডেশনের মধ্যে দাঁড়াইতে পারে। এবং আমার যারা এখানে যারা আছেন আমরা সবাই জানি রাষ্ট্র যে জুলুম টিপিডন করে না, এগুলো সবার বিরুদ্ধে বসে আছে, আমার খুবই সরব অবস্থান আছে, এটা আমরা কখনোই অ্যাকসেপ্ট করতে পারি না। ফলে খুব স্বাভাবিকভাবে আমরা কী চাইবো, সেটা হচ্ছে যে এইটা যেন কী হয় কন্টিনিউ না করে রাষ্ট্রের এই চরিত্র। সেটা হচ্ছে যে এই বিমানবায়ন বুঝেছেন খুবই প্রথম যেটা এখন না, আমি বললাম দেখেন বুঝতেছেন এইটা হতে পারে আমাদের বুঝতেছেন ম্যাটার প্রিন্সিপাল। আপনি সংবিধানকে যদি 3 ভাগে ভাগ করেন, যদিও আমি ব্যক্তিগতভাবে সংবিধানের এই ধারণা থেকে বের হয়ে আসার মানে প্রস্তাব দিব পরবর্তীর সাথে, কারণ আমাদের অন্য ধরনের ধারণা, আমরা যেটাকে বলি ব্যবস্থাপনাতন্ত্র, আমি জানি আপনারা অনেকেই হয়তো পরিচিত নয়, ডিফারেন্ট সর্ট অফ আইডিয়া এবং সফরেন্টি, এগুলো আরও আইডিয়া থেকে আমাদের বের হওয়া দরকার এবং নতুন ধরনের স্টেট ইমাজিন করা দরকার। তো যেখানে ছিলাম সেটা হচ্ছে যে প্রথমেই যেটা হতে পারে কি জানেন, আপনার ম্যাটার প্রিন্সিপাল হতে পারে কি, সেটা হচ্ছে যেটা বেসিক, সেটা হচ্ছে রাষ্ট্র কোনো স্টেজে আপনার বিমানবীকরণ করতে পারবে না, এবং সেইখান থেকে কতগুলা প্রজ্ঞা আপনার লিড করবে যেটা প্রিন্সিপাল, এবং সেইখান থেকে আপনার ব্যবস্থাপনা প্রিন্সিপালগুলো লিড করবে। ফলে আপনি আপনার আইন কানুন যেটাগুলো কলোনিয়াল পর্যায়ে এবং নিবীরণমূলক আইন আছে সবই আপনার কি রিভাইজ করার একটা গাইডলাইন তৈরি হয়, এবং এই বিষয়গুলি একদম কনসেনসাসের জায়গাও টু সাম এক্সটেন্ট অভ্যুত্থানের সময় তৈরি হয়েছিল। এখন যেখানে ছিলাম সেটা হচ্ছে যে এই আলাপের যেই পর্যায়ে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে এখন এই যে বিমানবীকরণ করা এবং বিমানবায়ন এবং হচ্ছে এই প্রক্রিয়া, এখন আমরা যে সময় দেখলাম সেটা হচ্ছে ঘোষণাপত্রে কোথাও বুঝতে পারছেন আমার প্রাণের অধিকার সম্পর্কে এই বিমানবায়ন যে করা যাবে না এটা নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য নাই। আমরা যে সময় সনদে যাই এবং এই সনদের খুবই ইন্টারেস্টিং একটা আর্টিকেল আছে, সেটা হচ্ছে সনদের হচ্ছে 6 নম্বর আর্টিকেল, সেটা হচ্ছে কি জরুরি অবস্থা ঘোষণা। আমরা সবাই জানি সেটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের কয়েক বছরের মধ্যেই বাংলাদেশের কনস্টিটিউশনের মানে যে অ্যামেন্ডমেন্টগুলো সবচেয়ে বেশি ড্যামেজ করেছে এবং সেখানে সবচেয়ে বেশি বুঝতে পারছেন ক্ষতিকারক ছিল সাধারণ মানুষের জন্য, সেটা হচ্ছে কি স্পেশাল অ্যাক্ট। এখানে বলতে বুঝতে পারছেন জরুরি অবস্থা ঘোষণা নিয়ে স্পেশাল অ্যাক্টের কী হচ্ছে, আমরা সবাই জানি যে সংবিধান ঐক্যমত কমিশনে প্রায় মানে যে 35টা দল আছে এবং কিছু জোট আছে, এবং সেখান থেকে আপনি দেখবেন কি জানেন সেটা হচ্ছে যে এই 6 নম্বরে বুঝতেছেন জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষেত্রে জীবনের অধিকার কখনো বিনষ্ট করা যাবে না, ইভেন এটা স্পেসিফাই করা হয় নাই। আমাদের কারেন্ট সংবিধানে বলা হচ্ছে বুঝতেছেন আইন অনুসারে আপনি জীবনের অধিকারের বিষয় মানে স্পেশাল অ্যাক্ট কী করে আপনাকে যে কোনো সময় জীবন হননের একটা অধিকার আছে মানে লিগালাইজ করা হয়েছে। সেখানে আপনি দেখেন 35টা দলের মধ্যে 29টা দল একমত হয়েছে। তার মানে হচ্ছে কি জানেন এইখানে 6টা দল একমত হয় নাই। এই 6টা দলের মধ্যে বুঝতে পেরেছেন একটা মাত্র পলিটিক্যাল পার্টি যেটা যে বাসদের মার্ক্সবাদী অংশ, তারা একটা ব্যাখ্যা করেছে, তারা হচ্ছে কি তারা জরুরি অবস্থায় বিশ্বাসই করে না। ফলে ইট ডাজ মেক সেন্স, কিন্তু হচ্ছে মেজর অনেক গুরুত্বপূর্ণ পলিটিক্যাল পার্টি এটা এই মধ্যে একমত হলে তার মানে আপনি বুঝতে পারেন যে সেটা হচ্ছে যে এত মানুষের হত্যা করার পরেও
এত মানুষ বুঝতে পারছেন গুম হওয়ার পরেও আপনি যেখানে আমরা এসে পৌঁছচ্ছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা কখনো বুঝতে পারছেন জীবনের যে নিরাপত্তা খুব বেসিক জিনিসটা, সেইখানেও ঐক্যমত কমিশন বুঝতে পেরেছেন, কমিশনের যে দলগুলো আছে সবাই একমত না। এবং এটা কিন্তু রিপিটেটিভলি বলা হচ্ছে, ঘোষণাপত্র পর থেকে বিভিন্ন জায়গায় কিন্তু এই আলাপগুলো আমি হচ্ছে যে কন্টিনিউ করছি এবং বলছি আর কি। যেটা তার মানে হচ্ছে যে খুব স্বাভাবিকভাবে এটা আমাদের কি হতে, এবং আপনি অদ্ভুতভাবে খেয়াল করবেন বুঝতে পারছেন, আপনি বলতে পারেন যে কোনো কি বিষয়ে বুঝতে পেরেছেন যে বাংলাদেশের যে ওই অন্যান্য পলিটিক্যাল পার্টি তারা কি একমত হয়েছে, সব পার্টি হয়েছে, যেমন হচ্ছে কুমিল্লা অথবা ফরিদপুর বুঝতে পারছেন বিভাগ হবে কিনা না, এইসব বিষয়ে আপনি দেখবেন অনেকেই একমত হয়েছে। কিন্তু আপনার খুব ইন্টারেস্টিংলি আপনি দেখবেন কি জানেন, মানে যে যেটা হচ্ছে যে দুর্নীতি এবং অন্যান্য বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আলাপের, সেই জায়গায় দেখা যায় বুঝতে পারছেন অনেক পার্টি একমত হইলেও মানে যে ইসলামিক ইকোনমিক পার্টি আছে তারা দুর্নীতি বিষয়ক আইনগুলোতে আপনার একমত হয়নি। কিন্তু হচ্ছে আমরা ধর্মের লোকের কাছে সবচেয়ে বেশি এক্সপেক্ট করি সেটা হচ্ছে যে ন্যায্যতা এবং সত্যতার জায়গা। তার মানে হচ্ছে আমাদের এটা বুঝতে হবে যে পার্টিগুলো যারা এখানে বিভিন্ন জায়গায় মতামত দিচ্ছেন এগুলো যে গ্রন্থিত হচ্ছে, দে হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। কারণ এটা পঠন হবে, পঠিত হবে এবং অ্যানালাইসিস হবে, দেন ইট টু বি ভেরি কেয়ারফুল। এবং হচ্ছে কারা কে কী অবস্থান দিচ্ছেন সেটা কিসের। এখন ঘটনা হচ্ছে তাহলে এইখানে কী নিয়ে আসলে আলোচনা বেশি গুরুত্ব পাচ্ছে এবং কী নিয়ে আলোচনা করছে, সেটা হচ্ছে জনগণের যে অধিকার কেন্দ্রিক, জীবনের অধিকার, তারপর হচ্ছে জানমালের নিরাপত্তার অধিকার, সব বুঝতে বিভিন্ন ধরনের বুঝতে পেরেছেন যে আইনি কাঠামো যেটা ডেভেলপ করা দরকার এবং ম্যাটার প্রিন্সিপাল, এবং যেসব বুঝতে পারছেন কালাকানুন বুঝতে পারছেন অলরেডি সেটাকে বিলীন করা দরকার, সেইগুলোর দিকে না যে বুঝতে পারছেন আমাদের আগ্রহ হচ্ছে জানেন রাজনৈতিক যে বুঝতে পেরেছেন রাজনৈতিক সংগঠনগুলো, সেটা হচ্ছে ক্ষমতার ট্রানজিশন কীভাবে হবে, উচ্চকক্ষ থাকবে না নিম্নকক্ষ থাকবে, এগুলো হচ্ছে কি জানেন রাজনৈতিক বিষয়, এগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু প্রাইমারিলি জনগণের আগ্রহ কোথা থেকে এখান থেকে, এবং পাশাপাশি সেটা হচ্ছে যে প্রথম দিকে তো এমন অবস্থা ছিল, সেটা হচ্ছে যে এটা যে বুঝতে পেরেছেন যে সনদের যে ড্রাফট করা হচ্ছে এটা আদৌ মানে যে জনগণের কাছে যাবে কিনা না, সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। এবং এই যে প্রক্রিয়া যেটা হচ্ছে যে রাজনৈতিক সমস্যাগুলোকে গুরুত্বপূর্ণ ভাবা, সেটা হচ্ছে যে মৌলিক এবং জনগণের অধিকারকে গুরুত্বপূর্ণ না ভাবা, এই প্রক্রিয়াটা আপনি বলতে পারেন কি জানেন জনগণের অদৃশ্য আয়ন, মানে আপনি অদৃশ্য করছেন আগে, তাকে আসলে গুরুত্বপূর্ণ না, অথচ কিন্তু জনগণের এক ধরনের এজেন্সি আছে। পাশাপাশি যে সময় আমরা বুঝতে পারছেন এখন দেখলাম সেটা হচ্ছে কি জনগণের ভোটের বিষয় আসছে, যে ভোটে যে রেফারেন্ডাম হবে, এই রেফারেন্ডাম আসলে গণভোট কী আকারে হবে, সেটা হচ্ছে যে আপনি মানে যে এই যে মানে যে সংস্কার কমিশনের যে রিপোর্ট এটার সাথে আপনি মানে যে একমত কিনা একমত না, হ্যাঁ এবং নাতে, এইটাও আসলে বুঝতে পেরেছেন এই অদৃশ্যায়ন প্রক্রিয়াটাকে জারি রাখে। কারণ হচ্ছে আপনি জনগণকে কিন্তু কী জিজ্ঞাসা করার কথা, যে ক্রুশাল মেজর যতগুলো ইস্যুজ আছে সবগুলো দিয়ে হ্যাঁ না আপনার জিজ্ঞাসা করার কথা। জনগণই নির্ধারণ করে বুঝতে পারছেন কোনটার পক্ষে থাকবে এবং কোনটার সে পক্ষে থাকবে না। কারণ সে বুঝতেছেন আলটিমেটলি জনগণই তো বুঝতে পারছেন রাষ্ট্রের মূল জায়গা। এবং এই জায়গা থেকে বুঝতে পারছেন আপনি অদ্ভুতভাবে দেখেন, সেটা হচ্ছে মেঘনাঘাটা যেরকম মেরনদের মধ্যে সমঝোতা হচ্ছে না, ভাগ্যিস মানে যে এই লাস্টের কয়েক মাসের মধ্যে বুঝতেছেন গণভোটের বিষয়টা আসছে, এর আগে কিন্তু ওটা আলাপ ছিল না। এটা অনেক করতে বুঝতেছেন বাংলাদেশের যে রাজনৈতিক বেরনরা যারা আছেন, ঐক্যমত্য কমিশন অনেকটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক মানে যে বেরনদের বুঝতেছেন এক ধরনের সমঝোতা, এবং সেটা মূলত বুঝতে পেরেছেন বিমানবায়নের সংকটকে একদমই অ্যাড্রেস করে না, অ্যাড্রেস করে কাকে, মূলত রাজনীতিকরণের সংকটকে। দুইটা গুরুত্বপূর্ণ, কিন্তু মনে রাখবেন বুঝতেছেন জনগণের কাছে অতি গুরুত্বপূর্ণ কি, সেটা হচ্ছে যে কিসের। এখন খুব স্বাভাবিক হচ্ছিল আমরা কোন দিকে যাওয়া উচিত এবং কিসের। এখন এইটার সাথে অদ্ভুতভাবে একটা মজার মানে আমরা অনেকদিন ধরে বলতেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের কতগুলো বুঝতেছেন রিভলিউশনারি আইডিয়ার দিকে যাওয়া দরকার, এবং 24-এর অভ্যুত্থান আসলে আমাদেরকে বুঝতে পেরেছেন ওই দিকে ইঙ্গিত করে। এখন আমরা অনেকেই জানি সেটা হচ্ছে যে 24-এর অভ্যুত্থানের সময় অনেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্বাধীনতা বলছেন। এখন এটা যারা দ্বিতীয় এবং তৃতীয় স্বাধীনতা বলেন, এটা ওনারা অনেকে বুঝতে পেরেছেন স্বাধীনতা শব্দটা খুবই লিকুইডেট করেন এবং ভেগভাবে ব্যবহার করেন। স্বাধীনতা শব্দের সাথে বুঝতে পারছেন সম্পর্ক আছে কি জানেন স্বরাজের, সেলফ ডিটারমিনেশনের। স্বাধীনতা সাধারণত লার্জলি লিগালিতে স্বরাজ অথবা সেলফ ডিটারমিনেশন অ্যাঙ্গেল থেকে এটাকে ডিফাইন করা হয়। ফলে 47 সালে ব্রিটিশদের কাছ থেকে হাত থেকে বুঝেছেন এই এলাকার লোক বুঝেছেন দুটো রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, একটা হচ্ছে যে মুসলিম অর্ধশোধিত, একটা হচ্ছে হিন্দু অর্ধশোধিত। এই দুটোই বুঝতে পারছেন তারা মনে করেছে যে এখানকার মানে এই জাতিগোষ্ঠী যারা নিজেরা যদি শাসন করে থাকে তাহলে এটা বেটার শাসন করবে, এই কারণে স্বরাজ ওই সময় প্রতিষ্ঠা হয়েছে 47-এ। 71 বুঝতে পারছেন এইখানকার বাঙালিরা প্রিডোমিনেন্টলি মনে করেছে বুঝতে পারছেন যে সেটা হচ্ছে যে পাকিস্তানিদের বুঝতে পেরেছেন যে আধিপত্য ছিল, সেই আধিপত্যের মধ্যে দিয়ে তার পূর্ণাঙ্গ জাতিগোষ্ঠী হিসেবে বিকাশ হচ্ছে না, নিপীড়নের মধ্যে দিয়ে যাচ্ছে। ফলে 71-এ তারা মূলত যে কাজটা করেছে সেটা হচ্ছে যে মনে করছে বাঙালিরা যদি নতুন রাষ্ট্র গঠন করে সেই রাষ্ট্র আসলে
কোট আনকোট বাঙালি বলছি, আমি একদমই বলছি না এটা রাষ্ট্র বাঙালির হওয়া উচিত, বাট আমি বললাম যে সেটা এটাও টিপিক্যাল এক্সাম্পল অফ স্বাধীনতা, স্বরাজের সেলফ ডিটারমিনেশন। কিন্তু 24 আসলে বুঝতে পেরেছেন কোনো অর্থেই কোনো জাতিগোষ্ঠীকে বুঝতে পেরেছেন রিপ্লেস করে আরও কাউকে নিয়ে আসা হচ্ছে তা না, কারণ সেখানে যারা বুঝতে পেরেছেন হত্যা করেছে এরা অনেকটাই বুঝতে পেরেছেন কি আমাদের এখানকার লোক, এবং আমরা প্রাসঙ্গ বলি কি জানেন, এদের স্থানীয় উপনিবেশক যারা এইখানে বসে আছেন লুট করে বসে আছেন লর্ড ক্লাইভের মতো, এবং এই এলাকার মানুষকে বসে আছেন কী করে বিমানবায়ন করে লর্ড ক্লাইভের মতো, শুধু চেহারা এদের ভিন্ন, এছাড়া আর কিছুই না। এখন এই যে কিসে বুঝতে পেরেছেন তাহলে সংকটটা কি, এটার বলা ইন্টারনাল সভরেন্টি, প্রতিষ্ঠিত রাজনৈতিক টার্মের মধ্যে। আমরা আসলে সাধারণত বুঝতে পারছেন সভরেন্টি বলতে বুঝি কি জানেন, এবং সব জায়গায় যে সভরেন্টি এবং হচ্ছে যে সার্বভৌমত্বের যে আলাপ চলতেছে এটা লার্জলি এক্সটার্নাল সভরেন্টি। সভরেন্টির দুটো ক্রুশাল কনসেপ্ট আছে, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল সভরেন্টি কি, যখন এক্সটার্নালটা কি, সেটা হচ্ছে বাহিরের কোনো রাষ্ট্র আপনার ভিতরে বুঝতে পেরেছেন কোনো ধরনের কর্তৃত্ব অথবা ক্ষমতা অথবা আধিপত্য বিস্তার করতে পারবে না, এটা হচ্ছে এক্সটার্নাল সভরেন্টি। ইন্টারনাল সভরেন্টি কি, সেটা হচ্ছে আইনগতভাবে বুঝতে পারছেন সরকার অথবা রাষ্ট্রের প্রধান এর বুঝতে পারছেন পূর্ণাঙ্গ ক্ষমতা থাকে যে কোনো আইন এক্সারসাইজ করার। আমি বলছি 24-এর সংকট হচ্ছে কি জানেন, ইন্টারনাল সভরেন্টি রিলেটেড সমস্যা। এটা কার মধ্যে সমস্যা, সেটা হচ্ছে আমাদের এখানকার বুঝতে পারছেন যারা শাসন করছেন সেই দলের সাথে সাধারণ মানুষের সমস্যা। এইটা শুধুমাত্র বুঝতে পারছেন ক্ষমতা হস্তান্তরের সমস্যা না, এটা শুধুমাত্র বুঝতে পেরেছেন রাজনৈতিক বুঝতে পারছেন থাকে না মানে ক্ষমতা বিকেন্দ্রীকরণের সমস্যা না, এগুলো ডেফিনেটলি গুরুত্বপূর্ণ সমস্যা, এগুলো বিমানবয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু একটা সেম টাইম মনে রাখতে হবে সাধারণ মানুষ এখানে এসেছে, বিমানবয়ন যে হয়েছে তার জানমাল যে বুঝতে পারছেন হত্যা হয়েছে তার সে এক ধরনের নিরাপত্তা চায়। আপনি ট্যাক্স এবং ভ্যাট দিয়ে আপনি কখনোই চান না বুঝতে পারছেন এই রাষ্ট্র আপনাকে গুলি করুক, আপনার সন্তানকে গুলি করুক, আপনার বন্ধুকে গুলি করুক, কারণ ট্যাক্স ভ্যাট আপনি দিচ্ছেন, ফলে এটা তো আপনি কখনো কাম্য হতে পারে না। ফলে এটা হচ্ছে নতুন ধরনের অ্যারেঞ্জমেন্ট। কিন্তু যেটা হয়, আমি প্রায় সময় বুঝতে পেরেছেন যে ওই রাষ্ট্রচিন্তা অগাস্টের সম্ভবত 20 তারিখের দিকে একটা অনুষ্ঠান করেছিল, মানে যে ওই গোলটেবিল 16 তারিখের দিকে, এবং সেখানে যে বদিউল আলম সাহেব, তারপরে যে ফরহাদ মাজার থেকে শুরু করে আরও অনেকেই এখানকার মোরালেস প্রমিনেন্ট যে মানে যে যারা আছেন এরা অনেকেই ছিলেন আর কি। ওই সময় অদ্ভুতভাবে একটা খেয়াল করলাম কি জানেন আলোচনার ক্ষেত্রে, সেটা হচ্ছে এটা যে কিসের 16 আগস্টে অভ্যুত্থানের পরপরে কারো আসলে বুঝতে পারছেন কংক্রিট প্রস্তাবনা নাই, কেমন রাষ্ট্র আসলে আমরা ইমাজিন করতে চাই। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যে সময় আপনার কংক্রিট প্রস্তাবনা থাকে না তখন কতগুলো সংকটের তৈরি হয়, কোনো ধরনের কনসেনসাস আগে থেকে থাকে না। আমাদেরটা পুরোটাই এই কারণে বুঝতে পারছেন ফ্রান্সের মতো ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমাদের কোনো কনসেনসাস ছিল না, আমাদের কোনো প্রস্তাবনাও ছিল না। ফলে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমাদের আসলে কাজ হচ্ছে কি জানেন, প্রচুর প্রস্তাবনা নিয়ে কাজ করা এবং অনেকগুলো বিকল্প প্রস্তাবনা না নিয়ে। কারণ আপনি মনে রাখবেন বুঝতে পারছেন মেঘনা কাটাতে বুঝতে পেরেছেন সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হলেও আরও 200-300 বছর পরে বুঝতে পারছেন বিল অফ রাইটে কিন্তু সেটা প্রতিষ্ঠিত হয়েছে। এখন আমরা জানি না এটা 69 কিনা না, আমরা জানি না এটা 90 কিনা না, মানে যে 69-এ কয়েক বছর পরে কিন্তু রেডিক্যাল ট্রান্সফরমেশন হয়েছে, 71-এ 90-এর বুঝতে পারছেন বহু বছর পরে বুঝতে পারছেন এখানে আরেকটা আপরাইজ হয়েছে। তার মানে আমরা জানি না এটা কখন, বাট আমাদের যেটা বুঝতে পারছেন বুদ্ধিভিত্তিক বুঝতে পারছেন এই সময়কার সবচেয়ে গুরুত্বপূর্ণ টাস্ক হচ্ছে সেটা হচ্ছে বুঝতে পেরেছেন আমাদের প্রতিষ্ঠিত ধ্যান ধারণা থেকে বের হয়ে নতুনভাবে রাষ্ট্র কীভাবে অ্যারেঞ্জ করা যায় তার কতগুলো প্রস্তাবনা দেওয়া। সেই জায়গা থেকে আমরা বলছিলাম কি জানেন যে এই অভ্যুত্থান আসলে আমাদেরকে এক ধরনের ইন্ডিকেশন দেয় আমরা কোন দিকে যেতে পারি এবং কিসের, এবং এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে বুঝতে পারছেন এই যে আমাদের এখানকার প্রথম শ্রেণীর অনেক বুদ্ধিজীবীরা আছেন, কনস্টিটিউয়েন্ট পাওয়ার, গাঠনিক শক্তি, তারপর হচ্ছে যে সভরেন্টির এইসব সার্বভৌমত্বের ধারণা নিয়ে আলাপ করেন, এগুলো খুবই বুঝতে পেরেছেন ইউরোপীয় পার্টিকুলারলি বুঝতে পারছেন ফ্রেঞ্চ রেভলিউশনের পরে ওই সময়কার বুঝতে পারছেন একটা প্রেক্ষাপট থেকে ইমার্জ হয়েছে। সভরেন্টি আসলে আর কিছু না, সেটা হচ্ছে মালিকের মালিক। এটা একটা ছোটো গল্প বলে আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে কি জানেন, যে সময় হোয়াইট ইউরোপিয়ানরা রেড ইন্ডিয়ানদের ওইখানে যাচ্ছিল তখন অনেক সময় বুঝতেছেন রেড ইন্ডিয়া মানে হোয়াইট ইউরোপিয়ান বলে এই পুরা ল্যান্ডটা হচ্ছে তাদের। তখন রেড ইন্ডিয়ান এটা যোগ, কিন্তু সেটা হচ্ছে রেড ইন্ডিয়ান জিজ্ঞেস করলো এই জায়গায় কি তুমি কিনেছিলা? সে বলে মানে তখন হোয়াইট আমেরিকান বলে না। এই জায়গায় কি তোমার বাবা কিনেছিল? না। এই জায়গায় কি তোমার দাদা কিনছে? না। তাহলে তুমি এই জায়গার মালিক হইলে কীভাবে? তার মানে হচ্ছে কি জানেন, সভরেন্টি হচ্ছে মালিকদের মালিকানা, মানে মালিকের উপরে মালিকানা। এর আগে খুব কাছাকাছি শব্দ হচ্ছে বুঝতেছেন, সেটাকে বলা হয় ওভারলর্ড, যেটা খুব জনপ্রিয় 13 এবং 14 সেঞ্চুরিতে। পরবর্তী সময় বুঝতেছেন এই ফ্রেঞ্চ শব্দ সভরেন্টি টেক ওভার করেছে এবং জনপ্রিয় হয়ে দাঁড়াচ্ছে। সেটা হচ্ছে কি, সভরেন্টি হচ্ছে সভরেন্টকে
আমাদের মানে যে সেটা হচ্ছে কি আমাদের মতো দেশগুলোতে হচ্ছে এখন বলা হচ্ছে যে জনগণ, কিন্তু ঐতিহাসিকভাবে সেটা হচ্ছে কি বলা হয়তো যে পোপ অথবা হচ্ছে মোনার্ক। মোনার্ক হচ্ছে কি সেটা হচ্ছে খুব স্বাভাবিকভাবে ঈশ্বরের রিপ্রেজেন্টেটিভ আকারে আসলে আমাদের কাছে এসে হাজির হন। এই যে ঈশ্বরের রিপ্রেজেন্টেটিভ আকারে বসে আছেন মোনার্ক হাজির হন, এবং হচ্ছে রাজা জনের সাথে মানে যে পোপের সংকটটা কি এক্স্যাক্টলি এটা নিয়ে কার ক্ষমতা বেশি, ক্ষমতা কি বুঝতে পারছেন জনের বেশি থাকবে নাকি হচ্ছে পোপের থাকবে, এবং এই কনফ্লিক্টটা ইউরোপে সবসময় বেরিয়েছে। এবং সভরেন্টি রাইটটা মূলত দুটো কাজ করা হয়, এর মধ্যে দিয়ে ইন্টারনালি ক্লেম করা হয় বুঝতে পারছেন অন্যান্য লর্ড এবং ব্যারনদের উপরে বুঝতে পেরেছেন ক্ষমতা কার, সেটা হচ্ছে যে রাজা। অ্যাট দ্য সেম টাইম বুঝতে পেরেছেন পোপের যে ক্ষমতা আছে না, সেই পোপের ক্ষমতাকে আবার কার্টেল করা হয়। এই কারণে সভরেন্টির দুটো অংশ, ইন্টারনাল সভরেন্টি এবং এক্সটার্নাল সভরেন্টি। বাট শেষ পর্যন্ত যেটা থাকে কি জানেন, এইটা সাধারণ মানুষ পর্যন্ত বুঝতে পারছেন বলা হয়ে থাকে ফ্রেঞ্চ রিপাবলিকের পরে, মানে যে মূলতাকে যে আমরা জানি ফ্রেঞ্চ রিভলিউশন পরে মানে বলা হচ্ছে কি যে সাধারণ মানুষকে ক্ষমতায়িত করা হচ্ছে, এবং সাধারণ মানুষ এটা একটা শুভঙ্করের ফাঁকি। আপনি কনস্টিটিউশন পাওয়ারের বসে এটা নিলেন, আরও কী করলেন আপনার প্রদান করলেন কারো কাছে, এবং সে কী করলো আপনার ট্যাক্স এবং ব্যাট দিয়ে কী করেছে আপনাকে গুলি করছে। ফলে আমাদের বসে নতুন ধরনের আইডিয়া দরকার, যেটা হচ্ছে সভরেন্টির ধারণা ছাড়া স্টেটের ধারণা। এখন আপনি সভরেন্টির ধারণা ছাড়া স্টেটের ধারণা কি, আপনাকে স্টেট ভাবা করা দরকার কি জানেন, এটা একটা বুঝতে পারছেন সঙ্গ টাইপের, আর কিচ্ছু না। এটা হচ্ছে বুঝতে পারছেন যে রাষ্ট্র কতগুলো লোক আমরা এখানে থাকি, সেটা কী ধরনের ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যাবে, এইটার জন্য বুঝতে পারছেন দায়িত্ব মানে কাউকে ব্যবস্থাপনার জন্য দেওয়া হচ্ছে 4-5 বছরের জন্য। ফলে আপনার বুঝতে পারছেন সভরেন্টির যে ট্রেডিশনাল যে খ্রিস্টান যে আইডিওলজিক্যাল যে বুঝতে পারছেন যে অ্যাপারাটাস আছে, এখান থেকে আমাদের বের হওয়া দরকার, এবং ইউরোপিয়ান কনটেক্সট থেকে। তাহলে কি আমরা বলছি বুঝছেন জনগণ এখানে কী হওয়া উচিত, অংশীজন, সে স্টেক হোল্ডার, এটা সে কাউকে বুঝতে পারছেন দায়িত্ব দিচ্ছে বুঝতে পারছেন রান করার জন্য। তাহলে বুঝতে পারছেন আমরা জনগণ শব্দ অথবা নাগরিক শব্দ আমরা জানি যে বুঝতে পারছেন আমাদের মানে 72 কনস্টিটিউশনে নাগরিক জনগণ সিমুলটেনিয়াসলি বুঝতে পারছেন একই অর্থে ব্যবহার করা হয়, অথচ এটা খুবই ডাইলুটেড এবং কনফিউজিং ওয়ার্ড। সেটা হচ্ছে যে ওই নাগরিক শব্দটা দুটো শব্দের বাংলা করা হয় থাকে, মানে দুটো ইংরেজি শব্দের বাংলা করা থাকে, একটা সিটিজেন অর্থে আর একটা হচ্ছে কি রিপাবলিকান অর্থে। কনস্টিটিউশনের প্রথমে পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ, সেটা হচ্ছে কি রিপাবলিকান অর্থে, সেটা খুবই ভিন্ন ধারণা বুঝতে পারছেন গ্রিক সিটির বুঝতে পারছেন সিটিজেন অর্থ থেকে। গ্রিক সিটির সিটিজেন অর্থ কি বুঝতে পারছেন যার আক্কেল দাঁত আছে, যার বুদ্ধি আছে, এবং যে দাস না এবং পুরুষ লোক, তারাই সিটিজেন। ফলে মানে যে যেখান থেকে বুঝতে পারছেন এটোমোলজিক্যালি দুই ধরনের অরিজিন আসা, জনগণ এটা হচ্ছে আমেরিকান কনস্টিটিউশন থেকে আসা, এবং রীতিমতো বুঝতে পারছেন গান্ধীর চুলচিরার অবস্থা পড়েছিল বুঝতে পারছেন 40-এর দশকে জনগণ কারা হবে এটা নিয়ে। ভারত স্বাধীন হলে কে জনগণ হবে, তার ওই রিজনিং ক্যাপাসিটি আছে কিনা না ভোট দেওয়ার জন্য, যেখানে 5 মিনিটে পুরো গোষ্ঠী ভোট দেয় কাউকে। ফলে সেটা হচ্ছে কি জানেন, এটা নিয়ে অনেক কনফিউশন আছে। আমাদের যেটা দরকার নতুন ধরনের শব্দ, সেখান থেকে আমরা অনেকদিন ধরে প্রস্তাব করছিলাম, সেটা হচ্ছে রাষ্ট্রজন, রাষ্ট্রের অংশীজন, যে সেই রাষ্ট্রজন। কেন আপনাকে বুঝতে পারছেন এই শব্দগুলোতে যাওয়া দরকার এবং নতুন বয়ান তৈরি করা দরকার, তার কারণ হচ্ছে আপনি স্টেক হোল্ডারের যে বিষয় ধারণাটা যদি প্রতিষ্ঠা করাই সম্ভব না জনগণের, তা না হলে প্রত্যেকবারই অভ্যুত্থান হবে, জনগণের অদৃশ্যায়ন হবে, কিন্তু জনগণ কোনো কিছু আসলে অ্যাচিভ করবে না। এখন তো খুব স্বাভাবিকভাবে যেটা হচ্ছে যে তাহলে এটা যদি বুঝতে পারছেন তার মানে হচ্ছে যে তাহলে সরকার কি, সরকার কোনো মানে বুঝতে পারছেন তাকে কোনো টেম্পোরারিলিও সভরেন্টি দেওয়া হচ্ছে না, অথবা তার গাঠনিক ক্ষমতা বুঝতে পারছেন কাউকে হস্তান্তর করা হচ্ছে না। এটা পুরোটাই হচ্ছে কিসের কাছে, সেটা হচ্ছে যে রাষ্ট্রজনের কাছেই থাকে, সেটা হচ্ছে একটা পরিচালনার প্রিন্সিপাল। তার মানে সংবিধান হবে কি জানেন, আপনাকে শাসনতন্ত্র না, শাসন। তার মানে হচ্ছে কেউ ক্ষমতার কেন্দ্রে তিনি শাসন করছেন, বরং কী হওয়া উচিত সেটা হচ্ছে একদম ব্যবস্থাপনার ধারণা থেকে। এখন এই ব্যবস্থাপনা গন্তব্যে কাঠামো কী হতে পারে আমরা বলছি, সেটা হচ্ছে যে 24-এ বুঝতেছেন যেই বিষয় না বলা হয়েছে সেখান থেকে বুঝতেছেন হ্যাঁ শুরু করা উচিত। সেটা হচ্ছে কি বিমানবায়ন বুঝতেছেন আপনি মানবায়ন মানে প্রাণের অধিকার, এবং হচ্ছে বুঝতেছেন রাষ্ট্র অথবা রাষ্ট্রীয় কোনো বাহিনী অথবা কেউ যদি বুঝতেছেন কোনোভাবে সেটা হচ্ছে যে বুঝতেছেন বিমানবায়ন করে, তাহলে বুঝতেছেন তার অবশ্যই শাস্তি হওয়া উচিত। এবং পাশাপাশি বুঝতেছেন যে রাষ্ট্রের যে কোনো নিরাপত্তা বাহিনীর দায়িত্ব হচ্ছে কি জানেন, রাষ্ট্রজন যদি বুঝতেছেন বিমানবায়নের শিকার হয় তাকে অবশ্যই মানে যে প্রোটেক্ট করা, এটা খুব। এরপর আপনার বুঝতেছেন বিমানবায়ন আপনি বিভিন্নভাবে হতে পারে, সেটা হচ্ছে কি আপনার ব্যক্তি একারও হতে পারে এবং গোষ্ঠীরও হতে পারে। ব্যক্তির একার ক্ষেত্রে বুঝতেছেন আপনি কী কী হতে পারে, স্ট্রাকচারালি বুঝতেছেন 3ভাবে হতে পারে। আপনার বুঝতেছেন আপনি কি মানে যে কোন জাতির, আপনি অথবা বুঝতেছেন ধর্মের কারণে হতে পারে, লিঙ্গের কারণে অথবা শ্রেণীর কারণে হতে পারে। তার মানে রাষ্ট্রকে বুঝতেছেন 3টা বিষয় মানে নিরপেক্ষ থাকা উচিত। সেটা হচ্ছে কি লিঙ্গের প্রশ্নে, সেটা হচ্ছে ধর্মের প্রশ্নে, তারপর হচ্ছে যে কিসের প্রশ্নে, ওই যে শ্রেণীর প্রশ্নে, এবং হচ্ছে ওই যে কিসের মানে যে, এবং পাশাপাশি যেটা যুক্ত করা উচিত কি জানেন, সেটা হচ্ছে যে গণতন্ত্রে, মানে যে নর্মাল যে আমরা যে গণতন্ত্র বলি বুঝতেছেন, সেই গণতন্ত্র আসলে কি জানেন খুবই নেসেসারিলি বুঝতেছেন সংখ্যাগরিষ্ঠ একদম উন্মাদনা। সেখানে বুঝতেছেন মাইনরিটি যদি আপনি কেউ হন আপনার কখনো অধিকার প্রতিষ্ঠিত হবে না। ফলে আমাদের গণতন্ত্রের ধারণা রিফ্রেম করা দরকার, ন্যায্য গণতন্ত্রের দিকে যাওয়া উচিত, এবং কীভাবে বুঝতে পেরেছেন এই সেফটি নেট ডেভেলপ করা যায় সেইটার দিকে আমাদের ভাবা দরকার।
তার মানে একজনের বুঝতে পারছেন আমাদের রিঅ্যারেঞ্জমেন্টের দিকে আসলে প্রয়োজন, এবং সেই সাপেক্ষে আসলে যে আমাদের নতুন ধরনের একজন বুঝতে পারছেন রাষ্ট্রকল্প কী করা উচিত। এবং এইটা অনেক করতে বুঝতে পারছেন 24 আমি প্রায় সময় বলছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 24 শুধু বুঝতে পেরেছেন যে মানে আমাদের সামনে বুঝতে পারছেন রাষ্ট্র রিফরমেশন না, আমরা একজন ভিন্ন ধরনের বুঝতে পেরেছেন রাষ্ট্রকল্প এবং রাজনৈতিক তত্ত্ব ডেভেলপ করার একটা অপরচুনিটি নিয়ে আসছে, এবং সেটা খুবই জরুরি। মনে হতে পারে বুঝতে পারছেন বাংলাদেশের মতো লোকজন বুঝতে পারছেন যে এখান থেকে কি একবার নতুন ধরনের রাষ্ট্র ইমাজিন করতে পারে, অথবা রাষ্ট্রকল্প ডেভেলপ করতে পারে, অথবা রাজনৈতিক দর্শন ডেভেলপ করতে পারে। এটা ভেরি মাচ সম্ভব, যেহেতু কনটেক্সট হয়েছে, এবং কনটেক্সটের প্রেক্ষাপট থেকে আপনি কীভাবে সলিউশন টানছে নাকি। তো আমি মানে ওই যে কিসের, তার মানে হচ্ছে যে এই জায়গা থেকে এখন আমি যেটা একটু বিষয় আসি সেটা হচ্ছে যে এই স্টিফেন ল্যাংডন এবং হচ্ছে যে ওই কিসের রাজা জন এবং অন্যান্য বিষয়, এই আলাপটা একটু আবার টেনে আনা দরকার। এবং এই গল্পটা সেটা হচ্ছে যে আমাদের মানে যে সময় স্টিফেন জন, যিনি হচ্ছে মানে যে ওই যে বিশপ ছিলেন, উনি ওই সনদটা কিন্তু ড্রাফট করেছিলেন, ম্যাগনা কার্টা, যেখানে মানে যে জন সাইন করেছিলেন, উপস্থিত ছিলেন ব্যারনরা, এবং তার পিছনের চরিত্র ছিলেন কে, সেটা হচ্ছে যে মূলত পোপ ইনোসেন্ট, তৃতীয় পোপ ইনোসেন্ট। যখন বুঝতে পারছেন জন বুঝতে পেরেছেন, মেনে নিলেন যে উনি হচ্ছে মূলত যে কিসের মানে যে ওই কিসের অংশ, ওই যে মানে যে মূলত ওই যে ক্যাথলিক চার্চের বুঝতে পারছেন প্রতিনিধি, এবং হচ্ছে বুঝতে পারছেন ফ্রি আইয়ের অংশ হলেন, মানে হচ্ছে যে পোপের রিপ্রেজেন্টেটিভ আকার ধারণ করলেন। তখন পোপ যে কাজটা করলেন সেটা হচ্ছে সব বায়রনদেরকে বুঝতেছেন যে কাজটা করলেন সেটা হচ্ছে যে এক্সকমিউনিকেটেড করলেন। মানে যে বায়রনরা ল্যাংডনকে সহায়তা করেছিল জনকে ওই ডকুমেন্টটা সাইন করতে, যেহেতু জনের সাথে বুঝতেছেন পোপের সম্পর্ক বাইদেন টাইম 15-16 দিকে বুঝতেছেন সম্পর্ক ঠিক হয়ে গেছে, সাথে সাথে যে পোপ যে কাজ করলেন মানে যে বায়রনের সাথে এক্সকমিউনিকেটেড করলেন। এই এক্সকমিউনিকেটেডের বুঝতে পারছেন মানে হচ্ছে কি, বায়রনরা মানে মূলত ক্যাথলিক চার্চে কোন প্যাট্রন সুযোগ সুবিধা অথবা চার্চে যেতে পারবেন না, তার মানে হচ্ছে বিচ্ছেদ আরোপ করা। এরপরে যেটা হলো পাশাপাশি যে ওই মানে যে সময়টা করা হলো, তখন দেখা গেল কি জানেন, সেটা হচ্ছে যে ল্যাংডন তো এই ডকুমেন্টটা প্রকাশ করছেন না, তখন ল্যাংডনকে বুঝতেছেন আবার এক্সাইলে পাঠান মূলত হচ্ছে জন, এবং এর মধ্যে দিয়ে বুঝতেছেন ম্যাগনা কার্টার এক ধরনের পরিণতি ঘটে। এখন ঘটনা হয়েছে কি জানেন, আমাদের বিশ্বাস এবং আমরা যথাযথ বিশ্বাস করতে চাই সেটা হচ্ছে যে এখনও যে সুযোগগুলো আছে সেই সুযোগগুলো হচ্ছে কি জানেন, যে বিরাজনীতিকরণ অংশের পাশাপাশি বুঝতে পারছেন যে বিমানবায়নের যে সংকটগুলো, এই বিষয়গুলো এক ধরনের অ্যাকোমোডেট করার মধ্যে দিয়ে আসলে এক ধরনের সমস্যার সমাধানের দিকে যাওয়া আর কি। এবং এই সমস্যাগুলোর সমাধানের কিছু উপায় ওই মুহূর্তে আছে, এবং তার গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কোনোভাবেই আসলে যে গণভোটটা হবে সেই ভোটটা হা না ভোট বুঝতে পারছেন এই প্রস্তাবিত কিসের উপরে হতে পারে না, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে বুঝতে পারছেন ইস্যুসগুলো আছে তার সবগুলোর উপরে হা না ভোট হওয়া উচিত। এবং এর মধ্যে দিয়ে আমরা অনেকেই আজকালকে বলছি সেটা হচ্ছে কি জানেন, যতবার এর আগে গণভোট হয়েছে সেই গণভোট তো মানে কোনোদিন সাকসেসফুল হয় না, খুব কম লোক যায়, একবারে নিশ্চিত থাকেন এইবারও কম লোকও যাবে। তার কারণ হচ্ছে কি জানেন, সরকার এবং রাষ্ট্র তো পরিকল্পিত উপায় বুঝতে পারছেন লোকজনকে বুঝতে পেরেছেন এমনভাবে অক্ষর জ্ঞান দিয়েছে যে তার নামটার বানানটাও ঠিক মতো লিখতে পারে না, সে ওইখানে যে বুঝতে পারছেন এই অপশনগুলো কীভাবে লিখবে, ওই লেখার তো অবস্থানে নাই। পাশাপাশি আরেকটা বিষয় যে যেমন হচ্ছে অনেকগুলো যে বিরাজনীতিকরণের যে বিষয় সেটা হচ্ছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। আমি জানি না আসলে রাষ্ট্রচিন্তার এই বিষয়ে অবস্থান কি, বাট এই বিষয়ে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এই উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের আলাপে দেখা যায় প্রায় সময় টেনে আনা হয় ইংল্যান্ডকে, এবং হচ্ছে যে এই মানে ইংল্যান্ডকে আনা হয় সেটা হচ্ছে যে মানে ইংল্যান্ডের হাউস অফ লর্ড আছে এবং হাউস অফ কমন আছে, এবং হচ্ছে যে আমেরিকাও একই ধরনের মানে যে ওই দুটা মানে হাউস অফ কংগ্রেসের সহ যে কিসের আছে, এবং ভারতেও আছে। এখন আমাদের দেশে তো বুঝতে পেরেছেন যে মূলত প্রথম দিকে যদি দেখা হয় সেটা হচ্ছে যে মানে যে তিনটা যুক্তি আসলে প্রায় সময় এসে হাজির হয় আর কি। একটা হচ্ছে যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ যেটা হতে পারে যে রাষ্ট্র বিশাল বড়, তার অনেকগুলো প্রদেশ আছে, তখন আর কেউ থাকে না, মানে যে সেন্ট্রালকে অংশ হিসাবে উচ্চকক্ষ আসতে পারে, এবং হচ্ছে যে ওই মানে যে প্রদেশগুলোর আসলে নিম্নকক্ষ, যেটা ভারতে অনেকটা বলা যেতে পারে, অথবা অনেকটা ক্ষেত্রে আমেরিকার ক্ষেত্রে। অন্যদিকে যেটা হচ্ছে যে ইংল্যান্ডের ক্ষেত্রে সেটা হচ্ছে হাউস অফ লর্ড এবং হাউস অফ মানে যে কমনের সাধারণত ভোটটা শুধু হচ্ছে সাধারণ মানুষের ভোটে ভোটারিত হয়। হাউস অফ লর্ডটা আসলে যেটা হয়েছে কি জানেন, সেটা হচ্ছে যে মূলত মানে যে মনার্ক যেহেতু এখানে সভরেন, যদি আপনি প্রায় সময় শুনবেন বুঝতে পারছেন বাংলাদেশে অনেকে আলোচনা করেন সেটা হচ্ছে যে মানে কনস্টিটিউশন সারা তো দেশ চলে, তারপর হচ্ছে ইংল্যান্ডের উদাহরণ দেন, তারপর হচ্ছে যে অনেকে সেটা বলেন যে বুঝতে পারছেন
যে ইংল্যান্ডের মতো রাষ্ট্র যদি কনস্টিটিউশন সারা চলে বসে আছেন এবং ইংরেজি যদি হাউস অফ লর্ড থাকে তা আমাদেরও থাকা উচিত। ওনারা একটা জিনিস এবং কনস্টিটিউশনে মানে বসে আছেন মূলত হচ্ছে পার্লামেন্ট সভরেন। আমাদের এখানকার বুদ্ধিজীবী তার দুর্দশা এখান থেকে বোঝা যায়, মূলত হচ্ছে ব্রিটেনের পার্লামেন্ট সভরেন না। এই শব্দটা প্রথম কে ব্যবহার করেছিলেন? 1835 সালে জন অস্টিন নামে খুব জনপ্রিয় এক লয়ার ব্যারিস্টার। এবং উনি ওইখানে বলেছিলেন যে আমি জানি ব্রিটেনের পার্লামেন্ট সভরেন না, কিন্তু পার্লামেন্ট যেহেতু আইন টাইন পাস করতে পারে সেই কারণে এটাকে সভরেন বলা হচ্ছে। কারণ ব্রিটেনের সভরেনকে রাজা, এবং ব্রিটেনে কখনোই বুঝতে পেরেছেন মানে যে কনস্টিটিউশন কেন সম্ভব হবে না, কারণ হচ্ছে কনস্টিটিউশন হওয়া মানে হচ্ছে যে অফিসিয়ালি বুঝতেছেন সভরেনকে হবেন, এই প্রশ্নগুলো ইমার্জ করবে এবং সেই প্রশ্নগুলো অ্যাডজাস্ট করার মতো ব্রিটেনের সোসাইটি এখনও প্রস্তুত না। অন্যদিকে হাউস অফ লর্ড কী করে বুঝতেছেন? সভরেনকে একদম বাফার জন্য সুবিধা দেয়। সেটা হচ্ছে কি জানেন? লর্ড হাউস বুঝতেছেন প্রচুর বিল যেটা হচ্ছে হাউস অফ কমন থেকে পাস করা আছে, মানে হাউস অফ লর্ড এটা ফেল করে যায়। তার কারণ হচ্ছে বুঝতেছেন এটা মূলত মোনার্কের ইন্টারেস্ট কী করে। অন্যদিকে আমাদের এখানে বুঝতে পেরেছেন মানে যেটা বলা হচ্ছে খুব শক্তিশালী একটা আর্গুমেন্ট যেটা শোনা যায়, সেটা হচ্ছে যে আমাদের এখানে যেহেতু মানে যে ভোটের যে সংকট, সেটা হচ্ছে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এবং পাশাপাশি যেটা হয়েছে সেটা হচ্ছে যে মূলত যেটা হচ্ছে যে অনেকগুলো পলিটিক্যাল পার্টি যারা স্ট্র্যাটেজিক ভোটিংয়ের ভিক্টিম হয়। স্ট্র্যাটেজিক ভোটিং হচ্ছে যে মূলত দুইটা মেজর পার্টি আছে, আপনি কাকে থাকে না কোন পার্টিকে আপনি অপছন্দ করেন, তখন আপনি আপনার যারা বুঝতেছেন পছন্দ করেন না, কিন্তু তাকে ভোট দিচ্ছেন আপনার নিজের দলকে না দিয়ে আর কি। ফলে এই স্ট্র্যাটেজিক ভোটিংয়ের প্রবলেম থেকে একটা খানিকটা সমস্যার সমাধান হচ্ছে এইদিকে। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে হাউস অফ লর্ডে মানে উচ্চকক্ষে যদি বুঝতে পারছেন এই প্রতিষ্ঠিত যে মানে যে রাজনৈতিক যে দলগুলো আছে সেই দলগুলোর যদি রিপ্রেজেন্ট থাকে, এটা তো টোটোলজি ছাড়া আর কিছুই নয়। আইডিওলজিক্যালি মানে যে নর্মাল নিম্নকক্ষে যারা আছেন তাদের যে আদর্শিক এবং ফিলোসফিক্যাল যে জায়গাগুলো আছে সেইটাই তো আপনি নিয়ে আবার রিয়াসার্ট করছেন কোথায়? উচ্চকক্ষে। তাহলে আপনি কোন যুক্তিতে বুঝতে পেরেছেন আপনি বলতে পারেন যে আপনার উচ্চকক্ষ দরকার আছে? কারণ উচ্চকক্ষ কোনো কিছু বুদ্ধিভিত্তিকভাবে, রাজনৈতিকভাবে এবং দার্শনিকগতভাবে নতুন কিছু কন্ট্রিবিউট করে না, তাই না? যেহেতু আপনি দলীয় লোক রাজনীতিবিদেরই মনোনয়ন দিচ্ছেন উচ্চকক্ষে, তাহলে আপনি কোন সংযোজন, কোয়ালিটি সংযোজন হয়, এটা খুবই খুবই অস্পষ্ট। এবং অ্যাট দ্য সেম টাইম আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমার আলাপ একটু বিচ্ছিন্ন হয়ে গেছে, আমার শরীরটা খুবই খারাপ মানে এই কারণে ওই যে সেটা, এবং এর মধ্যে বুকেও ব্যথা করতেছে। সেটা হচ্ছে আমি আরেকটা সেটা হচ্ছে এই লেখার মধ্যে, মূল লেখার মধ্যে যেটা আপনারা পেয়েছেন না, যে অন্য যে লেখাটা মূল ড্রাফট এটাকে, সেখানে আরেকটা প্যারাডক্সের কথা বলা হয়েছিল, সেটা হচ্ছে ব্যারন প্যারাডক্স। এই ঐকমত্য কমিশনের এই প্যারাডক্স সম্পর্কে ওয়াকিবল থাকা খুব গুরুত্বপূর্ণ, এবং এখানে দর্শন সম্পর্কে ওয়াকিবল থাকা খুবই ইম্পর্টেন্ট। ঐকমত্য কমিশন যেসব রাজনৈতিক পার্টিকে বুঝতে পেরেছেন দিয়েছে, এই বিবেচনায় না যে সেটা হচ্ছে যে বুঝতে পেরেছেন যে তারা সবাই মানে যে মূলত নির্বাচন কমিশনে বুঝতে পারছেন রেজিস্ট্রার, কারণ রেজিস্ট্রারের বাইরেও আছে, আবার যারা রেজিস্ট্রার তারা সবাইও নাই। এবং পাশাপাশি একটা প্রিসাপোজিশন তৈরি করেছে, সেটা হচ্ছে কি জানেন? এইখানে যে যারা উপস্থিত ছিলেন, যে রাজনৈতিক, আমি জানি রাষ্ট্র সংস্কারের নিজেদেরও লোক ছিলেন, এরা সবাই কেউ বুঝতে পারছেন গত 15-20 বছরে হয়তো বা কোনো জনপ্রতিনিধি না, বড় ওদেরকে দেওয়া হয়েছে কেন জানেন? ভবিষ্যতে উনি জনপ্রতিনিধি হবেন বলে এখন তাদের মতামত নেওয়া হচ্ছে। কি অদ্ভুত বিষয়, মানে যে মানে থাকে না জনগণকে অদৃশ্য করার, যে জনগণ তাদেরকে ভোট দিবে এই এক্সপেকটেশনের জায়গা থেকে ভবিষ্যতে এনারা ক্ষমতায় যাবেন, এই কারণে তাদের মধ্যে আগেই আলোচনা করা, এটা একটা প্যারাডক্স। কারণ আপনি কখনো তাদেরকে যুক্ত করতে পারেন, মানে বুঝতে পেরেছেন এটা লেজিটিমেসি তৈরি হয় না। এবং এক্স্যাক্টলি আমাদের দেশে অনেক সময় যেটা মানে বুঝতে পেরেছেন যে ওই ঘোষণাপত্র এবং অন্যান্য বিষয়, যে ফ্রেঞ্চ রিভলিউশনে বলা হয় না যে থার্ড স্টেট যেরকম ঘোষণা করেছে, এরকম মনে রাখবেন থার্ড স্টেট কি জানেন? সবাই নির্বাচিত ছিল। ফলে এই পাজেলগুলা এখানের মধ্যে আছে। তো আমি আর আলাপ করছি না, এবং আমার নিজের একটু ক্লান্তিও লাগছে, মানে যে আমি দুঃখ ক্ষমা চেয়ে নিচ্ছে, কারণ হচ্ছে যে ওই আমার শরীরটা খুব একটা ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। স্যারকে ধন্যবাদ।